তোদের বাপ ইমরান শিকদারকে আসতে বলে এইখানে। তোর কথা শুনে অনেক হাসি পাচ্ছে আমার, বাট এখন হাসবো না, তোকে মারার পরে আমি হাসবো। কথাটি বলে যেই সৌরভ আর তার ছেলেপেলেরা স্বাধীনকে মারতে যাবে, অমনি স্বাধীন তার পায়ের সঙ্গে লাগানো ছুরিটা বের করে স্বাধীনকে মারতে আসা ছেলেটার বুকের ভিতর ঢুকিয়ে দেয়। নিমিষেই ছেলেটির মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়ে। স্বাধীনের এমন রূপ দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। স্বাধীনের দিকে একবার আর মাটিতে লুটিয়ে পড়ে থাকা সেই ছেলেটার দিকে একবার তাকাচ্ছে প্রত্যেকে। নিমিষে যেন সৌরভের হাসি মাখা মুখ চুপসে যায়। কিরে, তোর মুখ থেকে হাসি উধাও হয়ে গেল কেন? তুই কে? কি তোর পরিচয়? সত্যি করে বল। আমার পরিচয় জানলে তুই নিচে আমাদের পায়ের কাছে এসে কান্নাকাটি করবি আর নিজের জীবন ভিক্ষা চাইবি। স্বাধীনের এমন কথা শুনে সৌরভ রেগে গিয়ে তার পকেট থেকে পিস্তল বের করে স্বাধীনের দিকে গুলি করতে লাগে। অমনি স্বাধীন ঘরের আড়াল হয়ে যায়। তখনই সৌরভ পুনরায় হাসতে হাসতে, কি রে, পালাচ্ছিস কেন তুই? আমার হাত থেকে পালিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারিনি, তুইও পারবি না। স্বাধীনে কোনো সারা শব্দ না পেয়ে গুলি তাক করে ধীরে ধীরে ঘরের পিছনে গিয়ে সেইখানে স্বাধীন নেই। পিছন ফিরতে সৌরভ অবাক হয়ে যায়, কারণ তার সঙ্গে আসা প্রায় 50 জনের মতো ছেলে মাটিতে শুয়ে কাতরাচ্ছে। সেদিকে এক পা এগিয়ে যেতে যাবে, অমনি পিছনে কিছু একটা শব্দ শুনতে পেরে সৌরভ পিছনের দিকে তাকাতে স্বাধীন দৌড়ে এসে সৌরভের পায়ের ভিতর ছুরি ঢুকিয়ে দেয়। সৌরভ তার হাত থেকে গুলি ফেলে দিয়ে ছুরি ধরে কাতরাতে লাগে। কে তুই? আর একাই আমার 50 জনের মতো ছেলে পেলেকে মেরে মাটিতে শুইয়ে দিলি? তোকে বললাম না, আমার পরিচয় জানলে তুই নিজেই অবাক হয়ে যাবি আর নিজের জীবন নিজেই ভিক্ষা চাইবি। কথাটি বলে সেইখানে স্বাধীন এক মুহূর্ত আর না দাঁড়িয়ে থেকে সৌরভের পায়ে ঢোকানো ছুরিটা বের করে সেখান থেকে স্বাধীন যে পিছন ফিরে সৌরভের কাছ থেকে যেতে লাগে, অমনি সৌরভ হামাগুড়ি দিয়ে তার বন্দুকের কাছে যায়। বন্দুকটা মাটি থেকে তুলে স্বাধীনের দিকে তাক করে গুলি চালিয়ে দেয়। কি ভাবছেন নায়ক শেষ? তাই না, নায়ক এত জলদি যদি শেষ হয়ে যায় তাহলে গল্পের শুরুই বা হবে কি করে? গল্পের সাথে থাকেন আর গল্পটা সুন্দরভাবে উপভোগ করেন। অমনি স্বাধীন অন্য পাশ হয়ে যায়। গুলিটা যেন স্বাধীনের কান ছুঁয়ে বেরিয়ে যায়। স্বাধীন অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সৌরভের দিকে তাকায়। তারপর পুনরায় সৌরভ স্বাধীনের দিকে বন্দুক তাক করে আরেকটা গুলি চালাতে লাগে, কিন্তু বন্দুক আর কোনো গুলি অবশিষ্ট না থাকে। বন্দুক থেকে আর গুলি বের হচ্ছে না। বন্দুকে গুলি না থাকা সত্ত্বেও সৌরভকে তার দিকে গুলি করতে দেখে স্বাধীন হা হা করে হাসতে লাগে। তারপর স্বাধীন সেখান থেকে পুনরায় সৌরভের কাছে গিয়ে বলে, তুই আমার পরিচয় জানিস না, জানলে কখনোই আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসও পাইতিস না। যেখানে তোর থেকে বড় বড় আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডনেরা আমার সামনে এসে কথা বলতে কাঁপে, আর সেইখানে তুই সামান্য একটা চুনোপুটি হয়ে আমাকে মারবি? আমার হাত থেকে এ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। তোদেরকে প্রাণে মারলাম না কেন জানিস? তোদের যে বস আছে ওকে গিয়ে বলবি যে আমাদের 50 জনের মতো ছেলেকে স্বাধীন একাই মেরে আত্মহত্যা করে ফেলেছে, আর বলবি নেক্সট টার্গেট সে, দেখি কি করে বাঁচতে পারে আমার হাত থেকে। কথাটি বলেই স্বাধীন সৌরভের আরেক পায়ের ভিতর ছুরি ঢুকিয়ে দেয়। সৌরভ এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে স্বাধীন সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেই পরিত্যক্ত গোডাউন থেকে বেরিয়ে আসে। স্বাধীন গোডাউন ঘর থেকে বের হয়ে চারপাশটা দেখতে লাগে। ঠিক তেমন একটা চিরচেনা লাগে না। এর আগে কখনো এসেছেও কিনা তা বুঝতে পারে না। চারিদিকটা ঘন জঙ্গল। রাত হয়ে যাওয়ায় শুনশান নীরবতা বিরাজ করছে। স্বাধীনকে কেউ ভয় না দেখাতে পারলেও স্বাধীনের এমন শুনশান রাত্রি অনেক ভয় লাগে। কেন সে নিজেও জানে না সেই ছোট্টবেলা থেকেই। অমনি স্বাধীনের ফোনে কেউ একজন ফোন করাতেই ভাইব্রেশন হতে লাগে। তারপর স্বাধীন পকেট থেকে ফোন বের করে ফোনটা রিসিভ করে। কিরে, কই তুই? সেই সকালে বের হয়েছিস? দুপুর থেকে তোকে ফোন করছি, বাট তোর কোনো নামগন্ধই নেই। তোকে না এর আগেও বলেছি, যেখানে যাস না কেন অন্তত আমাকে বলে যাস। তোর যদি কিছু হয় তাহলে চাচিকে কি জবাব দিব বল? দেখ, আমার 22 বছর বয়স হতে আর মাত্র কিছু মাস সময় আছে। অনেক বড় হয়েছি আমি, নিজেই বুঝতে পারি নিজের ভালো। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছিস, তুই নিজের ভালো ঠিকই বুঝিস। এখন এত ঢং বাদ দিয়ে বল তো কই আসিস? আর তোকে ফোন করার পরেও ফোন রিং হয়, বাট তুই ফোন ধরিস না কেন?
আরে বাদ দে, একটা কাজে এসেছিলাম, কাজটা শেষ করলাম, এখন বাসায় যাচ্ছি। এখন তুই কোথায় আছিস? কোথায় আছি নিজেও জানি না, চারদিকটা ঘন জঙ্গল, কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। দেখ, এমনিতেই তোর চিন্তায় চিন্তায় আমার নাজেহাল কাণ্ড। এতক্ষণ পরে আবার ফোনে পাইলাম, তাও আমার সঙ্গে ফান করছিস? আরে ফান না, সত্যি বলছি আমি। তুই এখন কোথায় আছিস সত্যি করে বলতো। তোকে বললেও বিশ্বাস করবি না, এর থেকে ফোনটা রাখ, আমি বাসায় এসে তোর সঙ্গে কথা বলছি। কথাটি বলে স্বাধীন ফোন রেখে দেয়। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বোঝার চেষ্টা করে কোন দিক দিয়ে গেলে রাস্তা পাওয়া যাবে। চারিদিকে ঘুরে ভালোভাবে বোঝার চেষ্টা করে কোন দিক দিয়ে বের হতে হবে। হঠাৎ দেখতে পাই গাড়ির টায়ারের ছাপ, ঘাসের উপর দিয়ে বুঝতে পারে এই দিক দিয়ে গেলে রাস্তা পাওয়া যাবে। তারপর স্বাধীন ঘাসের উপর দিয়ে টায়ারের ছাপ লক্ষ্য করে সেই দিক ধরে হাঁটতে লাগে। ঘাসের উপর গাড়ির টায়ারের ছাপ লক্ষ্য করতে করতে এক পর্যায়ে স্বাধীন মেন সড়কে চলে আসে। স্বাধীন তারপরও বুঝতে পারে না কোথায় আছে সে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বাস টার্মিনালে চলে আসে স্বাধীন। তারপর টার্মিনালের ভিতর ঢুকে দেখে একটা লোক বসে পত্রিকা পড়ছে। স্বাধীন লোকটার কাছে গিয়ে বলে, আঙ্কেল, এটা কোন জায়গা? হঠাৎ কারোর এমন প্রশ্ন শুনে বৃদ্ধ লোকটি পত্রিকার দিক থেকে দৃষ্টি সরিয়ে স্বাধীনের দিকে তাকায়। স্বাধীনের হাতে মুখে পায়ে রক্ত দেখে লোকটা অনেক ঘাবড়ে যায়। বিতু কণ্ঠে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বাবা, তোমার এই অবস্থা কেন? আর এই জায়গাটির নাম হলো সিরাজগঞ্জ। বৃদ্ধ লোকটির এমন প্রশ্নে স্বাধীনকে উত্তর দিবে বুঝে উঠতে পারে না। তারপর স্বাধীন বৃদ্ধ লোকটির পাশে চেয়ারে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগে, ছিনতাইকারীরা ধরেছিল, আমার ব্যাগ সঙ্গে টাকা পয়সা সব নিয়ে গেছে, শুধু প্রাণে বেঁচে তাদের কাছ থেকে পালিয়ে এসেছি। বৃদ্ধ লোকটা স্বাধীনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করে আসলে কি স্বাধীন সত্যি কথা বলছে না মিথ্যা। স্বাধীনের এমন ইনোসেন্ট চেহারা দেখে যে কেউ বলতে পারে এই ছেলেটা কখনোই মিথ্যা কথা বলতে পারে না। তারপর বৃদ্ধ লোকটি তার ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে স্বাধীনের দিকে এগিয়ে দিয়ে বলে, বাবা, এই নাও পানি, আর ফ্রেশ হয়ে আসো, হাত মুখ দিয়ে রক্ত লেগে আছে। বৃদ্ধ লোকটির কথা অনুযায়ী স্বাধীন তার হাত থেকে পানির বোতলটি নিয়ে রাস্তায় গিয়ে মুখে পানির ছিটা দিয়ে মুখ পরিষ্কার করে সঙ্গে হাত পরিষ্কার করে নেয়। স্বাধীন পুনরায় এসে বৃদ্ধ লোকটির পাশে বসে পড়ে। আচ্ছা বাবা, তুমি এখানে কোথায় এসেছিলে? আর ছিনতাইকারীদের হাতে ধরা পড়লে কি করে? বৃদ্ধ লোকটির এমন প্রশ্নে স্বাধীন থতমত খেয়ে যায়। কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না সে। কখনোই বৃদ্ধ লোকটিকে তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি বলা যাবে না, বলে হয়তো বৃদ্ধ লোকটা অনেক ভয় পাবে তাকে দেখে। স্বাধীনকে এমন চিন্তিত দেখে বৃদ্ধ লোকটি স্বাধীনের কাঁধে হাত রেখে বলে, বাবা, আর ভয় পেও না, এখানে ওরা কখনো আসতে পারবে না। বৃদ্ধ লোকটির এমন কথা শুনে স্বাধীনের মুখে নিমেষে হাসির রেখা বিদ্যমান হয়। তাও আবার বললে না তো এখানে কোথায় এসেছিলে? তখনই স্বাধীন আমতা আমতা করে বলে, আঙ্কেল, এইখানে একটা বন্ধুর বাসায় আসছিলাম, ইমার্জেন্সি বাসায় যেতে হবে, তাই রাতের বেলা বের হই। বন্ধু আর তার বাবা আমাকে এগিয়ে দিয়ে যায় বাস স্ট্যান্ডে। হঠাৎ করে কোথা থেকে যেন কিছু ছেলেপেলে এসে বাস স্ট্যান্ড থেকে আমাকে তুলে নির্জন একটা স্থানে নিয়ে যায়। তখন তারা আমার কাছ থেকে মানি ব্যাগ আর আমার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই বৃদ্ধ লোকটি স্বাধীনের দিকে সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, আচ্ছা বাবা, তোমার গায়ে অনেক স্থানে রক্ত দেখতে পারলাম, মনে হলো তোমার অনেক জায়গায় কেটে গেছে। বাট ধোয়ার পরে তো দেখছি তোমার কোনো জায়গাতে একটু পরিমাণ কেটে যায়নি। তাহলে তোমার গায়ে এত রক্ত কোথা থেকে লাগলো? বৃদ্ধা লোকের এমন প্রশ্নে স্বাধীন কি বলবে বুঝে উঠতে পারে না। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বৃদ্ধ লোকটিকে উদ্দেশ্য করে স্বাধীন বলে, আমাকে ছিনতাই করে ওরা যা টাকা পায় সে টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করতে গিয়ে ঝামেলা বাঁধিয়ে নিজেরাই মারামারি করে। এমন সময় ওইখান থেকে আমি পালাতে নিলে ওরা আমাকে ধাওয়া করে, তাই ওদের রক্ত আমার গায়ে জায়গায় জায়গায় লেগে যায়। স্বাধীনের কথাগুলো বৃদ্ধ লোকটি বিশ্বাস করে নেয়। তারপর স্বাধীন আর বৃদ্ধ লোকটি সেখানে বসে থেকে দুজনে মিলে আরো অনেক কথা বলতে লাগে। তখনই বৃদ্ধ লোকটি স্বাধীনের দিকে 1000 টাকার 4টা নোট এগিয়ে দিয়ে বলে, এই নাও বাবা, কিছু টাকা। আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, তুমি কোথায় থাকো? দেখে তো মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে তুমি। হ্যাঁ আঙ্কেল, ঢাকায় থাকি। জলদি জলদি
কাউন্টার থেকে টিকিট কেটে নাও, না হলে এত রাতে আবার গাড়ি পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। বৃদ্ধ লোকটি কথা অনুযায়ী স্বাধীন সেইখানে আর এক মুহূর্ত না বসে থেকে কাউন্টারে গিয়ে ঢাকা যাওয়ার জন্য একটা বাসের টিকিট কেটে নেয়। তারপর পুনরায় বৃদ্ধ লোকটির পাশে বসে স্বাধীন বৃদ্ধ লোকটির সঙ্গে আরও অনেক কথা বলতে লাগে। তখনই স্বাধীন বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করে, আপনি কোথায় যাবেন? আমার মেয়ে ঢাকা থেকে বাসায় আসছে, তাই ওকে রিসিভ করার জন্য এইখানে এসে বসে আছি। ও আচ্ছা। বৃদ্ধ লোকটির সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে একটা বাস এসে ব্রেক করে তাদের সামনে। তারপর স্বাধীন বৃদ্ধ লোকটিকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে বাসে উঠে পড়ে। গাড়ি চলছে তার আপন গতিতে। গাড়ি যখন যমুনা সেতুর ওপর, তখন স্বাধীন মনে মনে ভাবতে লাগে, ওরা আমাকে এইখানে এনেছিল, নিশ্চয় কোনো কারণ আছে। না না, কি ভাবছি, ঢাকা থেকে এখানে আনার আবার কি কারণ হবে? নিশ্চয় ওরা মেরে যমুনা নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছিল, যেন আমার আর কোনো চিহ্নই না থাকে। কতগুলো আনমনে ভাবছিল স্বাধীন। হঠাৎ তার ফোনে একটা ফোন আসাতেই স্বাধীনের ধ্যান ভাঙ্গে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখে তার বন্ধু সজীব ফোন করেছে। কিরে কই তুই? জলদি আয়, রাত 12টা পার হয়ে গেল। বাড়ির আঙ্কেল গিয়ে দেখবি মেইন দরজা লাগিয়ে দিবে, তখন তুই কি করে আবার আসবি? তুই নিশ্চিন্তে ঘুমা, আমি সকাল হলে বাসায় ফিরবো। কোথায় আছিস তাও বলছিস না, আমাকে বলছিস নিশ্চিত হতে। এখন এত ভণ্ডামি বাদ দিয়ে কই আছিস জলদি করে বল। যমুনা সেতুর উপর আছি। কেন, আল্লাহর দুনিয়ায় জায়গা পাস নাই? যমুনা সেতুর উপর থেকে ঝাঁপ দিবি? হ্যাঁ, যমুনা সেতুর উপর থেকে ঝাঁপ দিমো, এর জন্য দাঁড়াইয়া আছি। ফোনটা রাখলেই ঝাঁপ দিমো। দেখ, মস্করা করিস না, সত্যি করে বল কই আছিস আর বাসায় ফিরবি না মানে? আরে, একটা কাজে ঢাকা শহর থেকে অনেকটা দূরে আছি, ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে, তুই নিশ্চিন্তায় ঘুমা। তারপরে স্বাধীন সজীব দুজনে আরো অনেকক্ষণ কথা বলতে লাগে। তারপর সজীবের সঙ্গে কথা বলা শেষ করে স্বাধীন ফোন রেখে দিয়ে বাসের চেয়ারে বসে রাতের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছে। জানালার ফাঁকা দিয়ে শিরশিরি বাতাস ঢুকছে। গাড়ি ছুটে চলেছে তার আপন গতিতে। মাঝে মাঝে হরেনের আওয়াজ, সরসর করে পাশ দিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে। কেউ বা যাচ্ছে তাদের নিজ গন্তব্যে, কেউ বা যাচ্ছে ঘুরতে, কেউ বা যাচ্ছে হাজারো দুঃখ কষ্ট চাপা দিয়ে আনমনে। এই সকল বিষয়গুলো ভাবতে ভাবতে স্বাধীন বাসের চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। এবার আসেন আপনাদেরকে আমাদের নায়কের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। আমাদের গল্পের নায়কের নাম স্বাধীন, বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলায় স্বাধীনের বাবা আর মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। স্বাধীনের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে কিভাবে মারা যায়, গল্পের সঙ্গে থাকুন, ঠিকই জানতে পারবেন। তারপর থেকে স্বাধীনের বাবার সকল সম্পত্তিগুলো ইমরান খান নামক এক ব্যক্তি দখল করে নেয়। তারপরে স্বাধীনকে অনাথ আশ্রমে রেখে আসে তারা। সেই থেকে স্বাধীন অনাথ আশ্রমে বড় হয়। স্বাধীনের যখন 18 বছর হয়, তখন অনাথ আশ্রম থেকে স্বাধীনকে বের করে দেয় কিছু টাকা দিয়ে। তারপর স্বাধীন অনেক ঘোরাঘুরি করে একটা পার্ট টাইম রেস্টুরেন্টে জব জোগাড় করে নেয়। তার সঙ্গে অনাথ আশ্রম থেকে বের হয়ে আসা আরেকটি বন্ধুর সঙ্গে মিলে তার দুজনে একটা বাসা ভাড়া নিয়ে সেখানে থাকে। স্বাধীন অনেক পড়াশোনায় ভালো হয়, সরকারি কলেজে চান্স পেয়ে যায়। সঙ্গে তার বন্ধু সজীব। সেই থেকে তাদের দিনকাল ভালোই কাটতে লাগে। তারপরে স্বাধীনের সঙ্গে কি ঘটে, গল্পের সঙ্গে থাকুন, ঠিকই জানতে পারবেন। সকালবেলা ঘুম ভাঙে স্বাধীনের বাস হেল্পারের ডাকে। মামা আর কত ঘুমাবেন? ঢাকা চলে এসছেন, নামবেন না? হেল্পারের ডাকে স্বাধীনের ঘুম ভেঙে যায়। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। তারপর স্বাধীন বাসের ভিতরে আর না থেকে বাস থেকে নেমে পড়ে। স্বাধীন বুঝতে পারে এটা ঢাকা গাবতলী বাস টার্মিনাল। এপাশ ওপাশ দেখে বোঝার চেষ্টা করে কোথাও কোনো খাবারের হোটেল আছে কিনা। সেই সকালবেলা খেয়ে বের হয়েছে স্বাধীন বাসা থেকে। ক্ষুধায় যেন তার পা 1 ইঞ্চিও নড়ানো সম্ভব না। তারপর স্বাধীন রাস্তা ধরে হাঁটতে লাগে। হঠাৎ একটা রেস্টুরেন্ট দেখে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে খাবার অর্ডার দেয়। খাবার অর্ডার দিতে ওয়েটার এসে এক এক করে খাবার সার্ভ করতে লাগে স্বাধীনকে। তারপর স্বাধীন খাওয়া দাওয়া শেষ করে বিল মিটে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাসে চলে আসে। তারপর দরজায় কলিং বেল দিতেই দরজা খুলে দেয় এসে দারোয়ান। বাবা, তোমাকে তো কালকে দেখলাম না, সে সকালে বের হয়েছিলে আর বাসায় আসলেন না, কই ছিলে? আসলে আঙ্কেল, একটা কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম। তুমি কি কাউকে বলে যাওনি? সজীব বাবা আর ঈশিতা মা তোমাকে খুঁজলো যে।
না আঙ্কেল, ওদের কাউকে বলে যায়নি, হঠাৎ করে কল আসায় চলে গেছি তো। আচ্ছা আঙ্কেল, এখন আসি, অনেক ট্রাভেল করে এসেছি, ক্লান্ত লাগছে খুব। আচ্ছা বাবা যাও, তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নাও। তারপর স্বাধীন দারোয়ানের সঙ্গে আর কোনো কথা না বলে সোজা তাদের রুমের সামনে চলে আসে। দরজায় কলিং বেল দিতেই সজীব এসে দরজা খুলে দেয়। স্বাধীনকে এমন অবস্থায় দেখে সজীব বিচলিত হয়ে বলে, কিরে, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? কই, কেমন দেখাচ্ছে? অনেক ট্রাভেল করে এসেছি, এই জন্য হয়তো এমন দেখাচ্ছে। কথাটি বলে স্বাধীন সজীবকে পাশ কাটিয়ে তার বেডে এসে শুয়ে পড়ে। অন্যদিকে সজীব দরজা লাগিয়ে স্বাধীনের কাছে এসে বলে, আচ্ছা, তুই মাঝে মাঝে রাত হলেই কই উধাও হয়ে যাস? তোকে জিজ্ঞেস করলেও বলিস না। সত্যি করে বল তো, কই যাস? সময় হলে ঠিকই জানতে পারবি, প্লিজ এখন কিছু জিজ্ঞেস করিস না, তোকে বলতে পারবো না, অনেক ক্লান্ত, একটু রেস্ট নিতে দে। কথাটি বলে স্বাধীন অন্য পাশে ঘুমিয়ে পড়ে। তখনই দরজায় কেউ এসে কলিং বেল বাজায়। তারপর সজীব বসা থেকে উঠে দরজা খুলে দিয়ে দেখে ঈশিতা দাঁড়িয়ে আছে। কিরে, তোর আবার কি হলো? এত সকাল সকাল আমাদের দরজার সামনে? আমার বাবার বাসা, যখন খুশি যে রুমে আমি যাব। তোরা বলার কি? আচ্ছা বাদ দে সকল কথা। স্বাধীন কে এসেছে? হ্যাঁ, সকালে এসেছে। আচ্ছা, মাঝে মাঝে ও যে কোথায় যেন উধাও হয়ে যায়, আবার কোথা থেকে আসে ওকে বলিস না? বলি তো, অনেক করে জিজ্ঞেস করি, কিন্তু বারবার বলে সময় হলে বলবে। ও আচ্ছা, ও কি ঘুমিয়ে গেছে? সজীব মাথা দিয়ে হ্যাঁ বুঝায়। তোকে বাবা ডাকছে। কথাটি বলে ঈশিতা যেতে লাগে। সজীব দরজা লাগিয়ে এসে তার পিছে পিছে যেতে লাগে। তারপর ঈশিতাদের বাসায় প্রবেশ করে দেখে ঈশিতার বাবা বসার রুমে বসে টিভিতে খবর দেখছেন। সজীবকে দেখতে পেয়ে ঈশিতার বাবা বলে, শুনলাম কালকে স্বাধীন বাসায় আসেনি, তা কই গিয়েছিল? ঈশিতার বাবার এমন প্রশ্নে সজীব কি বলবে বুঝতে পারে না। থতমত খেয়ে আমতা আমতা করে বলে, আসলে আঙ্কেল, ও একটা কাজ করে, ওর কাজের জন্য মাঝে মাঝে শহরের বাইরে যেতে হয়, এই জন্যই আর কি বাসায় ফিরতে পারে না। ও আচ্ছা, তা কাউকে বলে যায়নি যে? আসলে আঙ্কেল, আপনি তো ভালো করেই জানেন আমি আর স্বাধীন পার্ট টাইম কাজ করি লেখাপড়ার পাশাপাশি। তো স্বাধীন কাজে যায় হুট করে, শহরের বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তাই আর তার ফোনেও চার্জ ছিল না, এই কারণে বলতেও পারিনি। ও আচ্ছা, তাহলে এই বিষয়ে রাতে ঈশিতাকে চিন্তিত দেখে ওকে জিজ্ঞেস করতে ঈশিতা বলল, তাই আমি একটু চিন্তিত হয়ে পড়েছিলাম, কিন্তু এখন চিন্তামুক্ত হলাম। তারপর ঈশিতার বাবা ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, না, সজীবকে টাকার লিস্ট আর ব্যাগটা দে, ও বাজার করে আনুক একটু। আমার শরীরের কন্ডিশন তো তুই বুঝতেই পারছিস কেমন। আচ্ছা বাবা। তারপর এসে ঈশিতা তার মায়ের কাছ থেকে বাজারের লিস্ট করে নেয়। তার বাবার ডয়ের থেকে টাকা নিয়ে ব্যাগ হাতে ধরে দেয় সজীবের। তারপর সজীব নিচে তার কাছ থেকে টাকা ব্যাগ নিয়ে বাজার উদ্দেশ্যে রওনা দেয়। ঈশিতা ও সজীবের পিছু পিছু বাসার নিচ পর্যন্ত আসে। ঈশিতাকে পিছু পিছু আসতে দেখে সজীব ঈশিতাকে উদ্দেশ্য করে হাসি মাখা কণ্ঠে বলে, কিরে, তুই তো পুরো বাংলা মুভির নায়িকাদের মতো নায়ককে এগিয়ে দেওয়ার জন্য বাসার বাইরে চলে আসলি। সজীবের এমন কথা শুনে ঈশিতার মুখে হাসির রেখা ফুটে ওঠে। তারপর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে সজীবের উদ্দেশ্যে করে ঈশিতা বলে, হ্যাঁ, আমার বয়ে গেছে, তুইও বাংলা মুভির নায়ক না। কথাটি বলেই পাশ ফিরে তাদের বাসার সঙ্গে ছোট্ট একটা মুদিখানার দোকানে গিয়ে চিপস আর চকলেট কিনে নেয়। সজিত তো ঈশিতার এমন কর্মকাণ্ড দেখে মেহাবাচাটা খেয়ে যায়। ভাবলো কি আর হলো কি, এখানে দাঁড়িয়ে আর আহম্মুকের মতো তাকিয়ে না থেকে জলদি বাজারে যা, আর এই নে চকলেট, ছোট বাচ্চাদের মতো খেতে খেতে যাবি। কথাটি বলে সজীবের হাতে চকলেট গুজে দিয়ে হনহনিয়ে সজীবের সামনে দিয়ে চলে যায় বাসায় ঈশিতা। তারপর সজীব সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে বাজারের উদ্দেশ্যে অগ্রসর হয়। কিছু বুঝতে পারছেন না তো, তাই তো? কিভাবে ঈশিতার সঙ্গে স্বাধীন আর সজীবের পরিচয় হয়, আসেন আপনাদেরকে বুঝিয়ে বলি। আসলে সজীব, স্বাধীন আর ঈশিতা একই কলেজে পড়াশোনা করত। ধীরে ধীরে স্বাধীনদের মধ্যে ঈশিতার ভালো বন্ধুত্ব সম্পর্ক হয় এসে। তার বাবার ঢাকা শহরে একটা ফ্ল্যাট থাকায় স্বাধীন রাজ্যর ফ্ল্যাটে থাকতো। ওই ফ্ল্যাটটা ভেঙে ফেলবে বলে ঈশিতাকে কথাটি বলে স্বাধীন আর সজীব ঈশিতা বলে তাদের বাসায় থাকার জন্য। সেই থেকে স্বাধীন আর সজীব ঈশিতাদের বাসায় থাকে। প্রয়োজনীয় কাজ যেমন কারেন্ট বিল, গ্যাস বিল, বাজার টাজার এগুলো স্বাধীন আর সজীব করে দেয়। কিন্তু বাসায় ওঠার সময় তার মা বাবা বলে যে তারা কখনো রান্না বান্না করতে পারবে না, তাদের বাসাতেই খেতে হবে। কথাটি শুনে স্বাধীন আর সজীব
অনেকটাই খুশি হয়। সেই থেকেই তারা নিজেরে রান্না করে না, ঈশিতাদের বাসায় গিয়ে খায়, কিংবা ঈশিতা তাদের জন্য খাবার নিয়ে তাদের রুমে দিয়ে যায়। এবার আসেন তাহলে গল্পে ফেরা যাক। অন্যদিকে তোদের দিয়ে কিছু হবে না, আমি শুধুই গোয়ালে গরু পুষছি। যে গরু দুধও দেয় না, গাভীও দেয় না, তোদের দ্বারা কিচ্ছু হবে না। সামান্য একটা ছেলের কাছে তোরা 50 জনের মতো ছেলে নাকানি চুবানি খেলি। বস, আপনি যেমন সামান্য ভাবছেন ও মোটেও সামান্য নয়। একবার ভেবে দেখেন, একাই 50 জন ছেলেকে নাকানি চুবানি খেয়েছে, তাহলে কত শক্তিশালী ছেলে। আরে রাখ তোদের চাপা, নিশ্চয়ই সবগুলো মাতাল হয়েছিল। এই ছেলেটা অনায়াসে তোদেরকে মারতে পারছে। বস, বিশ্বাস করেন, আমরা ওই দিনে কেউ ড্রিঙ্ক করিনি, ইভেন আমরা মদ ছুঁয়েও দেখিনি। তোদের কথা শুনতে ইচ্ছে হচ্ছে না। তোরা যেভাবেই পারিস 2 মাসের মধ্যে ওর কাছ থেকে দলিল সই করে নিবি, না হলে তোদের খবর আছে। বস, আমরা প্রাণপণ চেষ্টা করব। বুঝতে পারছি, তোদেরকে দিয়ে আর হবে না। আমি অন্য কারোর সঙ্গ দিচ্ছি। বস, আর একটা বার সুযোগ দেন, তারপর দেখবেন ওকে মেরে সই নিয়ে তারপর ওর লাশ যমুনা নদীতে ভাসিয়ে দেবো। মনে থাকে যেন, আবার যেন ভুল না হয়। তাহলে কিন্তু তোর পুরো গ্যাংটা আমি শেষ করে ফেলবো। আমার ক্ষমতা সম্পর্কে তো তোর ধারণা আছে। তারপর সৌরভ আর ইমরান খান আরো অনেক কথা বলতে লাগে দুজনে। অন্যদিকে সজীব বাজার করে বাসায় চলে আসে। ঈশিতাদের রুমের দরজার সামনে এসে কলিং বেল বাজাতে লাগে। অন্যদিকে ঈশিতার বাবা বসার রুমে বসে খবর দেখছিল। হঠাৎ কলিং বেল বাজাই ঈশিতাকে বলে, দেখ মা, কে আসলো। কে আসবে আর বাবা? নিশ্চয়ই দেখো বান্দরটা আসছে। তারপর এসে ঈশিতা দরজা খুলে দেখে সজীব এসেছে, আর সজীবের হাত থেকে বাজা নিয়ে সজীবকে উদ্দেশ্য করে বলে, তা আজকে বাজার থেকে কয় টাকা মেরেছে সত্যি করে বল। তখনই পাশ থেকে ঈশিতার মা হাতে করে এক গ্লাস শরবত নিয়ে স্বাধীনের সামনে এগিয়ে দিয়ে বলে, কি বলিস না বলি ছেলেটাকে, শুধু ফাইজলামি তোদের, তাই না? না বাবা, শরবতটা খেয়ে নাও, অনেক ভালো লাগবে তোমার। সজীব জানে এখন যদি মানা করে তাহলে তার কপালে নিশ্চয়ই অনেক দুর্ভোগ আছে। এর থেকে শরবতটা খেয়ে নেওয়াই ভালো। তারপরে এসে তার মায়ের কাছ থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে শরবতের গ্লাসটা পুনরায় ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় তার রুমে। সজীব চলে যাওয়ার পর দরজা লাগিয়ে ঈশিতার মা ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, ছেলেগুলোর সঙ্গে না লাগলে তোর পেটের ব্যথা হজম হয় না, তাই না? মা, আমি আবার কি করলাম? সামান্য একটা ছেলের জন্য নিজের মেয়েকে ভুল বুঝছো তুমি? তোকে না বলেছি ছেলেগুলোকে সামান্য বলবে না, ধরতে গেলেও ওরা এখন আমার ছেলে। অন্য ছেলের প্রতি এত ভালোবাসা নিজের মেয়ের প্রতি নাই? কথাগুলো বলে মুখ ভেঙচি দিয়ে তার মায়ের দিক থেকে সরে এসে তার রুমে চলে যায়। অন্যদিকে এসে তার মাও মুচকি হেসে দরজা লাগিয়ে কিচেন রুমে গিয়ে রান্নাবান্না করতে লাগে। অন্যদিকে সজীব সোজা তাদের রুমের দিকে অগ্রসর হয়। তখনই স্বাধীনের ফোনে একজন ফোন করে। বিরক্তি নিয়ে স্বাধীন ফোনটা তুলে দেয়। ফোনটা নিয়ে সোজা বেলকনিতে চলে যায়। ফোন রিসিভ করে স্বাধীন ওই পাশে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, কিরে, তোকে না বারণ করেছি কখনো অসময় আমাকে ফোন করবি না? জানিস তো আমার এই রূপ কেউ জানে না। যদি একবার ওরা জানতে পারে তাহলে আমাকে ওরা কিভাবে দেখবে? ভাই, ফোন করেছি কার সাথে? একটা গুড নিউজ শুনে আপনাকে না বলা পর্যন্ত আমার পেটের ব্যথা হজম হবে না বলে ফোন করলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। তাই এখন বল, কি গুড নিউজ? যা বলার জন্য তুই আমার কথা অবাধ্য করে আমাকে অসময়ে ফোন করেছিস। ভাই, কিছুদিন ধরে আমাদের অনাথ আশ্রমের আশেপাশে দিয়ে একটা উকিল ঘোরাফেরা করছিল। ইভেন প্রত্যেক দিন সে অনাথ আশ্রমে ঢুকে কার সঙ্গে যেন কথা বলে। আমরা প্রত্যেক দিন তাকে লক্ষ্য করতাম, কিন্তু তেমন একটা খেয়াল দিতাম না ওনার দিকে। এতদিন অনাথ আশ্রমে যাওয়া আসা দেখে সন্দেহ হয়, তাই আজকে ওনাকে ডাক দেই। এতবারে অনাথ আশ্রমে যাওয়া আসা করে কেন? তাকে জিজ্ঞেস করার পরও বলতে নারাজ হয় সে। বুঝতে পারেনি এর মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। তারপর আমরা সবাই ওনার সঙ্গে জড়াজড়ি করার পর সে বলে যে এই অনাথ আশ্রমে যে ছেলেটি ছিল স্বাধীন, ওনাকে খুঁজেছি আমি। হঠাৎ করে স্বাধীনকে খোঁজার কারণ কি আপনার? আসলে স্বাধীনের বাবা হাসমত শেখ, তিনি মরে যাওয়ার আগে স্বাধীনের নামে তার সম্পত্তি সব লিখে দিয়ে যায়। ইভেন দলিলে এগুলো লেখা থাকে যে স্বাধীনের বয়স যখন 22 বছর হবে তখন তাকে এ সম্পর্কে জানানো হবে, এর আগে জানানো হবে না। উইলে থাকা জন্মসাল অনুযায়ী স্বাধীনের 22 বছর বয়স হতে আর মাত্র 2-1 মাস বাকি আছে। তাই তাকে খুঁজছি তার বাবার ভূসম্পত্তিতে সবকিছু তার হাতে তুলে দেওয়ার জন্য। আচ্ছা আঙ্কেল, আমার জানা মতে স্বাধীনের ফ্যামিলি তো অনেক দরিদ্র ছিল, এর কারণেই তো স্বাধীনকে অনাথ আশ্রমে রাখা হয়। শোনো বাবা, তোমরা স্বাধীনের বাবার সম্পর্কে কিছুই জানো না। ওনার বাবার কোম্পানি এখন বাংলাদেশের যে অবস্থায় আছে তা শুনলে তোমরা নিজেরাও অবাক হবে। আচ্ছা বাদ দাও সে সকল কথা,
তা তোমরা কি স্বাধীনকে চেনো? এই অনাথ আশ্রমে বড় হয়েছে যে স্বাধীন বাবার বিষয়ে এত কিছু বলছে যে। হ্যাঁ আঙ্কেল চিনি। তাহলে বাবারা প্লিজ স্বাধীন বাবার বাসার অ্যাড্রেসটা দাও, তাহলে অনেক উপকৃত হব। আমার প্রায় 7-8 দিন ধরে রাতের ঘুম হারাম করে তাকে খোঁজাখুঁজি করছি। আঙ্কেল স্বাধীন ভাইয়ের তো বাসায় ঠিকানা জানি না, মাঝে মাঝে এখানে আসে দেখতাম। তাহলে আপনি একটা কাজ করেন, আপনার ফোন নাম্বারটি দিয়ে যান, যদি এখানে আসি আমি দেখতে পাই তাহলে আপনার ফোন নাম্বার দেবো। তখন না হয় স্বাধীন ভাই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমরা বলে দেবো বিষয়টা সব। ওকে বাবা, এই নাও নাম্বার। ভাই তারপর উকিল তার নাম্বার দিয়ে গেছে আর বলছে আপনাকে দেওয়ার জন্য। এমন খুশির সংবাদ শুনে আর সামলাতে পারছি না নিজেকে, তাই আপনাকে ফোন করছি। স্বাধীন নিজেও বাকরুদ্ধ হয়ে যায় মারুফের বলা কথাগুলো শুনে। নিজের কানকে যেন নিজেও বিশ্বাস করতে পারছে না। অবশ্য স্বাধীন ছোটবেলায় তাদের সয় সম্পত্তি সবকিছু সম্পর্কে জানতো, বাট স্বাধীন ভেবেছিল যে তাদের সয় সম্পত্তি ইমরান খান দখল করে নিয়েছে। কিন্তু আসল বিষয়টা হলো ইমরান খান এখনো তাদের সয় সম্পত্তি দখল করতে পারেনি। স্বাধীনের 22 বছর বয়স হওয়ার অপেক্ষায় ছিল সে। শুধু ইমরান খান তাদের কোম্পানিটা দেখাশোনা করছে এইটুকুই। স্বাধীন ভাবনার জগতে ডুবতে বিষয়গুলো ভাবতে লাগে। স্বাধীনের কোনো সারা শব্দ শুনতে না পেয়ে ওই পাশ থেকে মারুফ বলতে লাগে। ভাই কি হলো, কথা বলছে না কেন? স্বাধীনের ধ্যান ভাঙে মারুফের বলা কথা শুনে। তারপর মারুফকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা তুই উকিলের নাম্বারটা আমাকে দে, আমি উকিলের সঙ্গে যোগাযোগ করে নিব। ফোনটা রেখে দিয়ে পিছন ফিরে তাকাতে স্বাধীনের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ পিছে সজীব দাঁড়িয়ে আছে। তারপর স্বাধীন আমতা আমতা করে সজীবকে প্রশ্ন করে, কিরে কই গেছিলি তুই, আর আমার পিছে এসে দাঁড়িয়েছিস কখন? স্বাধীনের চুপসে যাওয়া মুখ দেখে সজীব হাসির রেখা টেনে বলে, আরে আর বলিস না, ঈশিতা এসে ডাক দিয়েছিল, গেলাম। আর আঙ্কেল বাজার যেতে বললো, তাই বাজার করে দিয়ে আসলাম। আর রুমে এসে তোকে দেখতে না পেয়ে ব্যালকনিতে এসে দেখি তুই দাঁড়িয়ে আছিস। সজীবের কথা শুনে স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর বেলকনিতে দাঁড়িয়ে থেকে স্বাধীন আর সজীব অনেক কথা বলতে লাগে দুজনে। এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। তারপর স্বাধীন রুমের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে বিকেলে সজীবের ডাকে। কিরে তুই আজকে কাজে যাবি না? তোর কাজের সময় তো পেরিয়ে গেল। স্বাধীন ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখে 7:30 বাজে। তারপর চোখ ডলতে ডলতে সজীবকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ যাবো তো। তো কখন যাবে? সকাল 7:30 বেজে গেছে। তারপর স্বাধীন শোয়া থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। এই সময় গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে সজীব নাই, কারণ সজীব পার্ট টাইম জব করে অন্য একটা রেস্টুরেন্টে। তারপর পকেট থেকে ফোন বের করে রেস্টুরেন্টের ম্যানেজারের কাছে ফোন করে স্বাধীন। স্যার আজকে কাজে আসতে পারবো না, একটা জরুরি কাজ থাকায়। ওকে বাবা, সমস্যা নেই, কালকে থেকে কাজে এসো কেমন? তারপর সজীব ম্যানেজারের সঙ্গে আরো অনেক কথা বলতে লাগে। তারপর ফোন রেখে দিয়ে নিজেকে একটু পরিপাটি করে বাসা থেকে বের হয়। বাসার নিচে গিয়ে ফুটপাত দিয়ে হাঁটছে স্বাধীন। পুনরায় স্বাধীন প্যান্টের পকেট থেকে ফোন বের করে। মারুফের পাঠানো নাম্বারটাতে কল করে স্বাধীন। ফোন রিসিভ করে ওই পাশ থেকে বলে, হ্যালো, কে? আঙ্কেল আমি স্বাধীন। কোন স্বাধীন? চিনতে পারলাম না তো। আঙ্কেল আপনি যে স্বাধীনকে খুঁজছেন আমি সেই স্বাধীন। ও আচ্ছা বাবা, তুমি তা কোথায় আছো এখন? আঙ্কেল এখন আমি বাসায় আছি। তা বাবা এত রাত্রে তোমার বাসায় যেতে পারবো না, প্লিজ তুমি যদি আমার বাসায় আসতে তাহলে অনেক উপকৃত হতাম। এমনভাবে বলছেন কেন আঙ্কেল? আপনার বাসার অ্যাড্রেসটা দেন, আমি আসছি। তারপর ওকে তার বাসার অ্যাড্রেসটা টেক্সট করে পাঠিয়ে দেয়। স্বাধীন উকিলের পাঠানো টেক্সট অনুযায়ী অ্যাড্রেস খুঁজে তার বাসায় চলে যায়। দরজায় গিয়ে কলিং বেল বাজাতে দরজা খুলে দেয় এক অপরূপ সুন্দরী। স্বাধীন তো ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে মেয়েদের দেখে। স্বাধীনকে নিজের দিকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি বলে, এই যে কে আপনি? আর আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন শুনি? স্বাধীনের ধ্যান ভাঙ্গে মেয়েটির কথা শুনে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, সরি আঙ্কেল, আসে বাসায়। হ্যাঁ বাবা আছেন তো, আপনি কে? স্বাধীনের আর বোঝার বাকি রইল না, এটা হলো উকিলের মেয়ে। আঙ্কেলকে গিয়ে বলেন স্বাধীন আসছে। তারপর মেয়েটি স্বাধীনের মুখের সামনে দরজা লাগিয়ে দিয়ে তার বাবার কাছে গিয়ে বলে, বাবা স্বাধীন নামে একটা ছেলে আসছে। পপির বাবা খবর দেখছিল। মেয়ের হঠাৎ এমন কথা শুনে থতমত খেয়ে পপিকে উদ্দেশ্য করে বলে, ছেলেটা কই? বাবা বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছি।
তারপরে পপির বাবা বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে স্বাধীনকে দেখতে পাই। বাবা তুমি স্বাধীন? স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। ভিতরে আসো বাবা, বাইরে দাঁড়িয়ে আসো যে। উকিলের কথা অনুযায়ী স্বাধীন বাসার ভিতরে ঢুকে তারপরে বসার রুমে গিয়ে বসে পড়ে। অন্যদিকে পপি স্বাধীনের দিকে খুব দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই পপির বাবা পপিকে উদ্দেশ্য করে বলে, দুটো কফি করে নিয়ে আয়। পপি তার বাবার কথা অনুযায়ী কিচেনের রুমে যায় কফি তৈরি করার জন্য। অন্যদিকে স্বাধীন আর পপির বাবা দুজন মিলে কথা বলতে লাগে। তোমার বন্ধুরা নিশ্চয়ই তোমাকে বলেছে কি জন্য আমি তোমাকে খুঁজছিলাম। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তাহলে শোনো বাবা, তোমার বাবা তোমার জন্ম হওয়ার পর সম্পত্তি সব তোমাকে লিখে দিয়ে গেছে। শুধু উইলে লেখা ছিল তোমার বয়স 22 বছর হবে, তারপর থেকে তুমি কোম্পানির দায়িত্ব নিতে পারবে, এর আগে না। কিন্তু দুর্ভাগ্যবশত তোমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই সকল বিষয় আর না বলি, তুমি তো সবই জানো। তারপর স্বাধীন আর উকিল দুজনে মিলে কথা বলছিল। তখনই কফি নিয়ে সেখানে আসে পপি। স্বাধীনের হাতে আর ওর বাবার দিকে কফির কাপ এগিয়ে দেয়। কফির কাপে চুমুক দিচ্ছে আর পপির বাবা স্বাধীনের উদ্দেশ্য করে বলে, জানো বাবা, তোমাকে খুঁজছি সে কতদিন ধরে। শেষমেশ জানতে পারি তুমি উত্তরা অনাথ আশ্রমে থাকো, তাই সেইখানে গিয়েছি তোমার খোঁজ নেওয়ার জন্য, বাট তোমাকে সেইখানেও পাইনি। আসলে আঙ্কেল, আমার বয়স 18 বছরের বেশি হওয়ার পর আমাকে অনাথ আশ্রম থেকে বের করে দেয়। তারপর আমি একটা পার্ট টাইম জব করি, পাশাপাশি আমার লেখাপড়া চালিয়ে যাই। ভালো, খুব ভালো। এই অল্প বয়সে নিজেকে গুছিয়ে নিয়েছো দেখে অনেক খুশি হলাম। আচ্ছা বাবা, তোমার কি মা বাবার কথা কিছুই মনে নেই? স্বাধীন উকিলকে কি বলবে বুঝতে না পেরে আমতা আমতা করে বলে, না আঙ্কেল, তেমন কিছু একটা মনে নেই। তারপর উকিল বসা থেকে উঠে তার রুমে চলে যায়। রুমে গিয়ে কিছুক্ষণ পর হাতে করে একটা ফাইল নিয়ে পুনরায় স্বাধীনের কাছে এসে বসে পড়ে। তারপর স্বাধীনের দিকে ফাইলটা এগিয়ে দিয়ে বলে, এই নাও বাবা, চিন্তামুক্ত হলাম। তোমার বাবা অনেক বিশ্বাস করতো আমাকে, ওনার যাবতীয় কাগজপত্র আমাকে দিয়ে রেডি করাতো। অনেক ভালো মনের মানুষ ছিল। এত কোটিপতি হওয়া সত্ত্বেও তিনি কখনোই কারোর সঙ্গে রুট ব্যবহার করেননি। পপির বাবা কথাগুলো বলে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে পুনরায় পপির বাবা বলে, শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। তোমার বাবার কোম্পানিটা এখন অন্য কেউ দখল করে আছে। তুমি আইনের সহায়তা নিয়ে তোমার বাবার কোম্পানিটা ফেরত নিতে পারো। আর তোমাকে আরও একটা কথা বলি, কখনোই একা একা গিয়ে কোম্পানিতে তোমার পরিচয় দিবে না, তাহলে দেখবে তোমাকে ওরা মেরে ফেলবে। তোমাকে মেরে ফেললে ওরা সম্পত্তিগুলো দখল করতে পারবে না, কারণ উইলে বড় বড় করে লেখা আছে তুমি ব্যতীত অন্য কেউ কোম্পানি দখল করতে পারবে না। সম্পূর্ণ কোম্পানি চলে যাবে অনাথ আশ্রমে। তারপর স্বাধীন উকিলের সঙ্গে আরো অনেক কথা বলে। উকিলের বাড়ি থেকে বেরিয়ে আসে। অনেক রাত হয়ে যাওয়ায় গাড়ি পায় না স্বাধীন। কিছু না ভেবে রাস্তা দিয়ে হাঁটতে লাগে। অমনি দেখতে পাই স্বাধীনের পিছু পিছু দুইটা ছেলে আসছে। স্বাধীন কিছু একটা বুঝতে পেরে তারা প্যান্টের পকেট থেকে ফোন বের করে কিছু একটা লিখে টেক্সটের মাধ্যমে একজনকে পাঠিয়ে দেয়। কিছু দূর যাওয়ার পর স্বাধীন পিছনের দিকে তাকিয়ে দেখে 3-4 জন ছেলে একত্রে তার পিছু নিয়ে আসছে। স্বাধীন পিছনের দিকে আর না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে ডেভিল মার্কা হাসি দেয়। স্বাধীন সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে। অমনি পিছন থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায়। পিছনের দিকে তাকিয়ে দেখে তাকে অনুসরণ করা সেই ছেলেগুলো মাটিতে শুয়ে আছে। সেদিকে এক পলক তাকিয়ে পুনরায় মনোযোগ দেয় বাসায় যাওয়ার দিকে। একটু পর একটা রিক্সা দেখতে পাই। রিক্সাকে ডাক দিলে স্বাধীনের সামনে এসে ব্রেক করে। কই যাবেন মামা? তারপর স্বাধীন তাদের বাসার অ্যাড্রেস বলে রিক্সাতে উঠে পড়ে। তারপর রিক্সা চলছে তার আপন গতিতে। একটু পর রিক্সাওয়ালা স্বাধীনের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী বাসার সামনে এসে রিক্সা ব্রেক করে। তারপর স্বাধীন রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেটের সামনে গিয়ে দারোয়ানকে ডাকতে লাগে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখে রাত্রি 12টা বেজে গেছে। এত রাত পর্যন্ত মেন গেট খোলা থাকে না, তাই দারোয়ানকে ডাকতে লাগে স্বাধীন। দারোয়ান এসে যেন গেট খুলে দেয়। কে বাবা, আসতে তোমার এত লেট হলো যে? কই গিয়েছিলে? আঙ্কেল, একটা কাজে গিয়েছিলাম, ফিরতে অনেক লেট হয়েছে। তারপর স্বাধীন দারোয়ানের সঙ্গে আরো অনেক কথা বলে তার রুমের সামনে চলে যায়। রুমে গিয়ে দরজায় কলিং বেল দিতেই সজীব এসে দরজা খুলে দেয়। তারপর স্বাধীন ভুলে প্রবেশ করে দেখে যে ঈশিতাও সেখানে বসে আছে। স্বাধীনের কিছু একটা খটকা লাগে, বাট তেমন একটা বুঝতে দেয় না সজীব আর ঈশিতাকে। তারপর স্বাধীনকে তার বেডে বসে পড়ে। তখনই সজীব তার কাছে এসে বলে, কি রে, কই গিয়েছিলি? আজকে আসতে তোর এত লেট হলো যে? আর আজকে আমার অফিসে কাজ ছিল না,
তাই তোর ওইখানে গিয়েছিলাম আমি আর ঈশিতা, দেখি তুই নাই। পরে ম্যানেজারকে জিজ্ঞেস করতেই ম্যানেজার বলল যে তোর কোনো একটা প্রয়োজনীয় কাজ সেখানে গিয়েছিস। কি এমন তোর প্রয়োজনের কাজ সব সময় তোকে শহরের বাইরে থাকতে হয় আর প্রত্যেকদিন বাসায় আসতে এত লেট হয়? সজীবের এমন প্রশ্নের স্বাধীন কি বলবে বুঝে উঠতে পারে না, তদমত খেয়ে যায়। সে স্বাধীনকে এমন চিন্তিত দেখে সজীব পুনরায় বলে, দেখ তুই আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছিস, তুই না আমাদের বন্ধু, তাহলে আমাদের কাছ থেকে লুকানোর কি আছে বল? সময় হলে সব জানতে পারবি। প্লিজ এখন আমাকে কিছু বলিস না, অনেক ক্লান্ত আমি, ঘুমাবো। স্বাধীন আর কিছু বলে না। সজীব আর ঈশিতা তার রুম থেকে বেরিয়ে তার রুমে চলে যায়। অন্যদিকে সজীব দরজা লাগিয়ে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কিরে, ওই দিকের আপডেট কি? তোর ছেলেপেলে কি ছেলেটাকে ধরতে পেরেছে? বস, ওদেরকে পাঠিয়েছি অনেকক্ষণ আগে, ওদের কোনো রেসপন্স পাচ্ছি, ফোন করছি বাট ফোন রিসিভ করছে না কেউ। দেখ কোন মেয়ের সঙ্গে আকাম কুকাম করছে। বস, এইবার যাদেরকে পাঠাইছে তারা অনেক ভালো আর কাজের ছেলে। তোর যে কি কাজের ছেলে আছে তা তো আমি ভালো করেই জানি। সবগুলো তো এক একটা মেয়ে খোর। তা বাদ দিয়ে সেসব কথা দেখ, ভালোভাবে খোঁজ নে তোর ছেলেপেলেগুলো কই আছে, নাকি আবার গিয়ে আকাম কুকাম করে ধরা পড়ছে। কথাটি বলে ইমরান খান ফোন কেটে দেয়। ফোন কেটে দিয়ে বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, টাকা দিয়ে আমি গরু পোষণ করছি, এদের দিয়ে কিছুই হবে না, আমাকে বাংলাদেশে যেতে হবে। কথাটি বলে ইমরান খান তার সামনে থাকা টি টেবিলে জোরে লাথি মারে। টি টেবিলটি কাচের হওয়ায় ভেঙে চুরে ছারখার হয়ে যায়। তখনই ইমরান খানের স্ত্রী নিচে নেমে এসে বলে, কি হয়েছে তোমার, এমন রেগে গেছো কেন? আর বলো না, আমাদের যে অফিসের মালিক ছিল, যাকে আমি মেয়ে এখন বর্তমানে ওর অফিস দেখাশোনা করছি, ওই ওর ছেলের নামে সম্পত্তি লিখে দিয়ে গেছে। যখন ওর ছেলের বয়স 22 বছর হবে, আমার উপর থেকে জানতে পেরেছি ওর ছেলের 22 বছর হতে আর মাত্র কিছুদিন দেরি আছে। তাই ওকে খুঁজছি, কিন্তু আমার গর্ধবের দল কেউ খুঁজে পাচ্ছে না ওকে। তাহলে একটা কাজ করো, আমার ভাইয়ের সঙ্গে কথা বল, ও নিশ্চয়ই তোমার উপকার করতে পারবে। কারোরই হেল্প লাগবে না আমার, আমি নিজেই বাংলাদেশে যাব কিছুদিন হলে। কথাটি বলে সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে ইমরান খান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের ঘুম ভাঙে আজানের শব্দে। ঘুম থেকে উঠে সজীবকে ডাক দিয়ে দুজনে ফ্রেশ হয়ে নামাজ পড়তে যায় মসজিদে। তারপর নামাজ পড়ে দুজন মিলে একটু হাঁটাহাঁটি করে পুনরায় বাসায় চলে আসে। তারপর দুজনেই তৈরি হতে লাগে কলেজে যাওয়ার জন্য। তখন কেউ একজন এসে দরজার কড়া নাড়ে। সজীব দরজা খুলে দেখে ঈশিতা দাঁড়িয়ে আছে। ঈশিতাকে কিছু বলবে এর আগে ঈশিতা সজীবকে উদ্দেশ্য করে বলে, বাবা তোদের দুজনকে খাবার খাওয়ার জন্য নিতে ডাকছে। কথাটি বলে সেইখানে আর এক মুহূর্ত না থেকে ঈশিতা পুনরায় তার বাসায় চলে যায়। অন্যদিকে স্বাধীন আর সজীব দুজনে পরিপাটি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তাদের রুমের দরজাটা লাগিয়ে সোজা ঈশিতাদের খাবার টেবিলে চলে যায়। তারপর স্বাধীন আর সজীব একটা চেয়ার টেনে বসে পড়ে। তারপর সবাই খেতে লাগে। খাওয়ার সময় এক পর্যায়ে ঈশিতার বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বাবা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? দারোয়ান বলল তুমি নাকি বেশ কিছুদিন হলো বাসায় ফিরছো অনেক লেট করে। ঈশিতার বাবার এমন প্রশ্নে স্বাধীন কি উত্তর দিবে বুঝে উঠতে পারে না। বিষম খেয়ে ওঠে স্বাধীন। তারপর ঈশিতার বাবা স্বাধীনের দিকে পানির গ্লাস এগিয়ে দিতেই স্বাধীন ঢকঢক করে পানি খেয়ে নেয়। নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে স্বাধীন বলে ঈশিতার বাবাকে উদ্দেশ্য করে, আসলে আঙ্কেল, আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেইখানে অনেক কাজের চাপ, এর কারণে বাসায় ফিরতে অনেক লেট হচ্ছে আমার। আচ্ছা, এই ব্যাপার। তা তোমার কোনো সমস্যা হলে আমাকে বললো, নির্দ্বিধায়। তারপর এক এক করে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার কাজে চলে যায়। অন্যদিকে স্বাধীন, ঈশিতা আর সজীব তিনজনে মিলে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কলেজে গিয়ে তারা তিনজন সোজা তাদের ক্লাসরুমে চলে যায়। এক এক করে ক্লাস শেষ করে তারা ক্লাসরুম থেকে বেরিয়ে এক ফাঁকা জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। তখনই সজীব আর ঈশিতা স্বাধীনকে জোরাজুরি করতে লাগে। আমরা জানি তুই আমাদের কাছ থেকে কিছু না কিছু লুকাচ্ছিস। তুই যদি আমাদেরকে তোর বন্ধু মনে করিস তাহলে বলবি, না হলে তোর সঙ্গে আর কোনো কথা নেই আমাদের। দেখ প্লিজ, তোরা কিছু জিজ্ঞেস করিস না, আমি বলতে পারবো না। তোকে বলতেই হবে, না হলে তোর সঙ্গে আমার আর কোনো কথা বলবো না। তারপর সজীব আর ঈশিতা জোড়াজুড়িতে এক পর্যায়ে স্বাধীন ঈশিতা সজীবকে বলতে বাধ্য হয়ে তার জীবনের এক ভয়ঙ্কর অতীত, যা আজ পর্যন্ত কেউ জানে না। তারপর স্বাধীন একটা দীর্ঘশ্বাস ফেলে ঈশিতা আর সজীবকে কিছু বলতে যাবে, অমনি স্বাধীনের চারপাশ ঘিরে অনেকগুলো ছেলেপেলে এসে দাঁড়ায়। হঠাৎ করে এত ছেলেপেলেকে দেখে সজীব ঈশিতা ঘাবড়ে যায়।
স্বাধীন কিছু বুঝে ওঠার আগেই সেখানে থেকে একটা ছেলে স্বাধীনকে মারতে আসে। অমনি স্বাধীন সেখান থেকে দৌড়াতে লাগে। অন্যদিকে স্বাধীনের চারপাশে থাকা ছেলেগুলো স্বাধীনের পিছে পিছে যেতে লাগে। দৌড়তে দৌড়তে একটা পর্যায়ে একটা পরিত্যক্ত গোডাউন ঘরে চলে আসে। হঠাৎ দৌড়ানো থামিয়ে দিয়ে স্বাধীন সেইখানে থম মেরে দাঁড়িয়ে থাকে। অমনি পিছন থেকে হাসতে হাসতে একটা ছেলে বলতে লাগে, কিরে থেমে গেলি যে? আরো দৌড়া দেখি, কত দূর পর্যন্ত দৌড়ে যেতে পারিস। বস, আপনি কাকে মারতে পাঠিয়েছেন আমাদেরকে? ও তো বাংলাদেশের নাম্বার 1 আন্ডারওয়ার্ল্ড ডন, যার নাম শুনলে বড় বড় ডনেরাও মুতে দেয়। কি বলছিস তুই এইগুলো? দেখ, মাতালামি করিস না আমার সঙ্গে। কই আছিস তোরা? আর ছেলেটা এখন কোথায় আছে? বস, ওই ছেলের গ্যাংয়ের ছেলেপোলারা আমাদেরকে মেরে এখানে হাসপাতালে বেডে শুয়ে দিয়েছে। কোথায় আকাম করতে গিয়েছিলি আর দোষ দিয়েছিস ওই ছেলেটার? আমি তো ওর সম্পর্কে খোঁজ নিয়েছি, একটা অনাথ। বস, বিশ্বাস করেন, আমাদেরকে কোনো জায়গায় আমরা আকাম করি, ওর পিছনে ছিলাম। হঠাৎ কিছু ছেলেপোলা এসে আমাদেরকে মেরে এখানে রেখে গেছে। যাওয়ার সময় শুধু বলে গেছে ওই ছেলেটির পিছনে। কথাটি বলে ফোন রেখে দেয় সৌরভের ছেলে। অন্যদিকে, এই তোরা কি দেখছিস? শালাকে আর প্রাণে মারবি না, আত্মহত্যা করবি কিন্তু। বসে করার নির্দেশ আছে, বলে দিলাম। তারপর ছেলেটি পিছন থেকে একটা ছেলে হাতে করে লাঠি নিয়ে স্বাধীনের দিকে আঘাতে লাগে। যে ছেলেটি স্বাধীনের হাত ধরে অমনি স্বাধীন পিছন ফিরে ছেলেটার মুখে একটা ঘুষি মারে। ছেলেটি ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। স্বাধীনের এমন রূপ দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর সবাই এক এক করে সবাই স্বাধীনকে মারার জন্য। স্বাধীন ছেলেগুলোকে কচু কাটার মতো করে মারছে। স্বাধীনের এমন রূপ দেখে ছেলেটি অবাক হয়ে যায়। পিছনের দিকে তাকিয়ে দেখে এখন শুধু অল্প কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, তাও ভীত হয়ে আছে ওরা। তখন লোকটা বলে ওঠে, কিরে দাঁড়িয়ে আছিস কেন? মার্শালাকে। কথাটি বলে সেখানে থাকা ছেলেগুলো পুনরায় স্বাধীনকে মারার উদ্দেশ্যে যেতে লাগে। স্বাধীনের মুখে সামনে আসা চুলগুলো সরিয়ে দিয়ে সেইখানে থাকা ছেলেগুলো অবাক হয়ে যায়। তাদের হাতে থাকা লাঠিগুলো মাটিতে পড়ে যায়। আমতা আমতা করে স্বাধীনের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। ভাই, আপনি এখানে? ছেলেগুলোর মুখে ভাইয়ের শব্দ শুনে সেখানে থাকা ছেলেটা অবাক হয়ে যায় আর ওদের দিকে এগিয়ে গিয়ে বলে, তুই ভাই বলছিস কাকে? এ তোর ভাই হয় কিভাবে? আরে তুই নিজেও জানিস না ইনি হচ্ছেন বাংলাদেশের নাম্বার 1 আন্ডারওয়ার্ল্ড ডন। ছেলেগুলোর মুখ থেকে এরকম কথা শুনে সেখানে থাকা ছেলেটা অবাক হয়ে যায়। ওদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই চেহারার মাঝে যে একটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে তাকেও জানে না। তারপর স্বাধীন ছেলেটার কাছে গিয়ে মুখ বরাবর ঘুষি দিতে মাটিতে লুটিয়ে পড়ে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগে। তারপর স্বাধীনকে চিনে ফেলেছে ছেলেগুলো তাদের উদ্দেশ্য করে বলে, তোরা কার কথায় এখানে এসেছিস? ভাই, আমরা এখানে এসেছি ইমরান খান নামক ব্যক্তির কথায়। কেন এসেছিস? ইমরান খান বলেছে আপনাকে আত্মরা করে নিয়ে যেতে, আর সে শীঘ্রই দেশে আসছে, তখন তার সামনে উপস্থিত করতে। ও আচ্ছা, এই ব্যাপার। তা তোর একটা কাজ কর, সবাইকে এইখান থেকে নিয়ে হাসপাতালে ভর্তি কর। আর যদি কিছু জিজ্ঞেস করে আমার কথা তাহলে বলবি আমি তোদের হাত থেকে পালিয়ে গিয়েছি। কথাটি বলে স্বাধীন সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে চলে যায়। তারপর একটা টিউবকল দেখতে পেয়ে টিউবকলের কাছে গিয়ে তার গায়ে লেগে থাকা রক্তগুলো ধুয়ে ফেলে। তখনই পিছন থেকে দৌড়াতে দৌড়াতে ঈশিতা খুঁজে তার কাছে আসে। স্বাধীনের হাত মুখ দিয়ে রক্ত দেখে, কে রে, তোর এই অবস্থা কেন? আর ওরা তোকে ধরার জন্য পিছিয়ে লেগেছিল কেন? তোদেরকে সব বলবো, তোদের কাছ থেকে অনেক কিছু লুকিয়েছি আমি। তারপর স্বাধীন ফ্রেশ হয়ে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে তারা যেখানে বসে আড্ডা দেয় সেখানে গিয়ে বসে তিনজন মিলে। তারপর স্বাধীন সজীব আর ঈশিতাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোরা এখন আমাকে যে অবস্থায় দেখছিস আমি আসলে তেমন না। আমার আসল পরিচয় জানলে তোরা অবাক হবি। সকল কথা তোদেরকে পরেই বলি, আগে আমার মা বাবার পরিচয় তাদেরকে দেই। বাংলাদেশের টপ 1 যে কোম্পানি শেখ ইন্ডাস্ট্রি, ওইটার মালিক ছিল আমার বাবা। ফ্ল্যাশব্যাক। বাবা, আর কত ঘুমাবি? ওঠ এখন। না মা, আর একটু ঘুমাই না। বাবা উঠো, ঘড়ির দিকে তাকিয়ে দেখো কত বেজে গেছে। তারপর স্বাধীন চোখ মিটিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক বেলা হয়ে গেছে। তারপর লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে। ফ্রেশ হয়ে নাও,
তোমাকে স্কুলে দিয়ে আবার আমার সিলেটে যাব। কেন মা, সিলেটে যাবে কেন তোমরা? তোমার বাবার আরো একটা কোম্পানি সিলেক্ট করেছে দেখার জন্য। মা, আমিও যাব। দেখো বাবা, বায়না করিও না, আমরা কাজে যাচ্ছি, আজকে গিয়ে রাতের মধ্যে ফিরে আসব। তোমার স্কুল আছে, স্কুল বাদ দিয়ে তো তোমাকে নিয়ে যাওয়া যাবে না। তারপর স্বাধীন তার মাকে অনেক করে জোরাজোরি করতে লাগে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তো স্বাধীনের মা তার কথাতে অটুট। তারপর স্বাধীনের মা গিয়ে স্বাধীনকে ফ্রেশ করে জামা কাপড় পরে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে লাগে। স্বাধীন রেডি হয়ে তার মায়ের সঙ্গে এসে খাবার টেবিলে এসে বসে পড়ে। সেখানে আগে থেকেই বসে বসে স্বাধীনের বাবা খবরের কাগজ পড়ছিল। তারপর তারা তিনজনে খাবার দাবার শেষ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। স্কুলে নামিয়ে দিয়ে তারা চলে যায় সিলেটের উদ্দেশ্যে। অন্যদিকে স্বাধীন স্কুলে গিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করছিল। ক্লাস শেষ হওয়ার পর স্কুল থেকে বেরিয়ে এসে দেখে তাদের বাড়ির একটা কাজের ছেলে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। স্বাধীন তাকে কোনো প্রশ্ন না করে গাড়িতে উঠে পড়ে। বাসার সামনে এসে দেখে চারিদিকে অনেক মানুষ, তেমন একটা বুঝতে পারে না কি হচ্ছে ওইখানে। গাড়ি থেকে নেমে মানুষগুলোকে সরিয়ে সামনের দিকে এগোতে লাগে স্বাধীন। বাসের সামনে গিয়ে দেখে সাদা কাপড়ে মোড়ানো দুইটা লাশ। অমনি স্বাধীনকে একটা কাজের মেয়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। কি হচ্ছে এগুলো তার সঙ্গে। তখনই কাজের মেয়েটি স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বাবা, তোমার মা আর বাবা আর নেই। কথাটি বলে হাউমাউ করে কাঁদতে লাগে কাজের মেয়েটি। স্বাধীন নিমেষেই যেন অবাক হয়ে যায়। তারপর স্বাধীনকে তার বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। স্বাধীন তার বাবা মার কাছ থেকে একটা ছেলে সরিয়ে নিয়ে আসে এবং স্বাধীনকে বুঝ দিতে লাগে। কিন্তু স্বাধীন বুঝতে না আজ এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। স্বাধীনের মা বাবাকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়। তারপর স্বাধীনের মা বাবাকে কবর দেওয়ার পর স্বাধীন সেইখানে বসে থেকে অনেকক্ষণ কান্না করতে লাগে। তখনই পাশ থেকে এক বৃদ্ধ লোক স্বাধীনকে উদ্দেশ্য করে বলেন, দেখো বাবা, পৃথিবীতে আসলে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা যে হোক বা না কেন। বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে স্বাধীন আবারও কান্না করতে লাগে। তারপর বৃদ্ধ লোকটি স্বাধীনকে কবরস্থান থেকে তুলে তার সঙ্গে করে সোজা স্বাধীনের বাসায় নিয়ে আসে। এভাবেই পেরিয়ে যায় অনেক কয়টা দিন। ধীরে ধীরে স্বাধীনও স্বাভাবিক হতে লাগে। তখনই হঠাৎ করে তাদের পাশে আসে তাদের কোম্পানির ম্যানেজার সঙ্গে আরো অনেক ছেলেপেলেদেরকে নিয়ে। হঠাৎ বাসার ভিতর এসে এত লোকজনকে দেখে স্বাধীন অবাক হয়ে যায়। আমতা আমতা করে বলে, আঙ্কেল, আপনি এখানে? আর এই লোকগুলো কারা? স্বাধীনের কথা শেষ হতে না হতেই ইমরান খান এসে স্বাধীনের গলা চেপে ধরে। তখনই বাড়িতে থাকা সব কাজের লোকের এসে ইমরান খানের হাত থেকে স্বাধীনকে ছাড়াতে লাগে। সবাই অনেক দৌড়াদৌড়িতে ইমরান খান স্বাধীনকে ছেড়ে দেয়। তখনই হাসতে হাসতে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই তোরা শোন, এখন থেকে এই পুরো সাম্রাজ্যের মালিক আমি। এখন থেকে তোদের বস আমি। এই পুরো সাম্রাজ্য আমাকে লিখে দিয়েছে। আর এই ছোট লোকেরা, তোদেরকে বলছি, ভালোই ভালোই বাসা থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু তোদেরকে কচু কাটা করে বাসা থেকে বের করব। ইমরান খানের এমন ধমক শুনে সবাই বাসা থেকে বেরিয়ে যায়। স্বাধীনের দিকে কারো তেমন ভ্রুক্ষেপ নেই। বৃদ্ধ লোকটি যাওয়ার সময় ইমরান খানের কাছে গিয়ে বলে, দেখ, যা করেছিস তা ভালোই করেছিস, এখন অন্তত ছেলেটাকে ছেড়ে দে, ওর নিজের তোর একটা জীবন আছে। তখনই ইমরান খান বৃদ্ধ লোকটিকে থাপ্পড় দিতে বৃদ্ধ লোকটি খানিকটা দূরে গিয়ে পড়ে। তখনই হাসতে হাসতে বৃদ্ধ লোকটিকে উদ্দেশ্য করে ইমরান খান বলে, আমি কি তোর কাছ থেকে জ্ঞান নিয়ে চলবো? ভালোই ভালোই বলেছি চলে যেতে, তুই এসে আমাকে জ্ঞান দিচ্ছিস। আর এর কি অবস্থা করব তা তো তুই নিজেও জানিস না। তারপর ইমরান খানের সঙ্গে আসা ছেলেগুলো বৃদ্ধা লোকটিকে মেরে বাসা থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে ইমরান খান স্বাধীনের সঙ্গে নির্মম অত্যাচার করতে লাগে। ছোট মানুষ হওয়া সত্ত্বেও স্বাধীনকে দিয়ে তার থালা বাসন মাজানোর পর গোছানো সব কাজ করত। একদিন স্বাধীনের হাত থেকে প্লেট মুছতে গিয়ে প্লেট পড়ে যায়। প্লেটটি কাচের হয়ে ভেঙে খান খান হয়ে যায়। অমনি ইমরান খান বসার রুম থেকে দৌড়ে এসে স্বাধীনকে প্লেট ভেঙে যাওয়ার পর কাজ যেখানে রয়েছিল সেখানে আছড়ে দেয়। স্বাধীনের গায়ে অনেক অংশে কাজ ঢুকে যায়। এভাবে চলে যায় অনেক কয়টা দিন। একদিন ইমরান খান স্বাধীনের কোম্পানিতে অনেক বড় একটা লস করে ফেলে। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে বাসে সে স্বাধীনকে নির্মমভাবে মারতে লাগে। মারতে মারতে পুরো আত্মহত্যা করে ফেলে স্বাধীনকে। স্বাধীনে কোনো সার শব্দ না পেয়ে কিছুটা ঘাবড়ে যায়।
নিজেকে সামনে নিয়ে ইমরান খান তার একটা ছেলেকে উদ্দেশ্য করে বলে। দেখ তো কুত্তার বাচ্চাটা মরে গেছে কিনা। তারপরে ছেলেটা স্বাধীনের কাছে গিয়ে নাকে মুখে হাত দিয়ে দেখে কোনো নিঃশ্বাস যাওয়া আসা করছে না। তারপর ছেলেটা ইমরান খানকে বলে, বস, এর তো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, নির্ঘাত মরে গেছে, এখন কি করব? যা ময়লা ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। ইমরান খানের কথা অনুযায়ী স্বাধীনকে তার ছেলেপেলেরা গাড়িতে করে ময়লার ড্রামের ভিতরে ফেলে আসে। সকালবেলা যখন ময়লার ড্রাম পরিষ্কার করতে আসে কর্মীরা, তখন স্বাধীনকে দেখে অবাক হয়ে যায়। নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস আসা যাওয়া করছে। তারপর সে লোকগুলো স্বাধীনকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। তারপর হাসপাতালে স্বাধীনের জ্ঞান ফেরার পর স্বাধীনের পরিচয় জানতে চাইলে স্বাধীন বলে যে তার বাবা মা নেই। তারপর হাসপাতালের সব লোকেরা স্বাধীনকে অনাথ আশ্রমে রেখে আসেন। তারপর স্বাধীনের দিন কাটতে লাগে অনেক ভালোভাবে। হঠাৎ একদিন স্বাধীনের ঘুম ভাঙে অনেক রাতে। এপাশ ওপাশ করে ঘুম আসে না, তাই রুমের বাহিরে দেখে তাদের অনাথ আশ্রমের উঠোনে অনেক মানুষ সমাগম। কালো ড্রেস পরিত, কালো চশমা দেখে যেন মনে হচ্ছে একটা গ্যাংস্টার সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আর তাদের কথোপকথন শুনে। চোখের পলকে তাদের দুজনের মধ্যে গোলাগুলি শুরু হয়। তখনই অনাথ আশ্রম থেকে অনাথ আশ্রমের যে মালিক সে বেরিয়ে আসে। তাদের সবাইকে শান্ত করে বোঝাতে লাগে। স্বাধীন সেইখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তার বেডে গিয়ে ঘুমানোর চেষ্টা করে। এভাবে বেরিয়ে যায় রাতটা। সকালের সময় সবাই খেলাধুলা করছে, কিন্তু এক জায়গায় স্বাধীন স্থিরভাবে বসে আছে। তখনই অনাথ আশ্রম যে দেখাশোনা করে মালিক সে স্বাধীনের কাছে আসে। স্বাধীনকে এমন মনমরা দেখে লোকটি এসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বাবা, তোমার কি হয়েছে? এমন আনমনা হয়ে বসে আছো কেন? হঠাৎ এমন কথা শুনে স্বাধীনের পাশ ফিরে অনাথ আশ্রমের মালিককে দেখে অবাক হয়ে যায়। লোকটির কাছ থেকে অনেকটা দূরে গিয়ে বসে পড়ে। অনাথ আশ্রমের মালিক ভ্যাবা জায়গা খেয়ে যায়, ছেলেটি তার সঙ্গে কেন এমন করছে। অনাথ আশ্রমের মালিক পুনরায় স্বাধীনের কাছে গিয়ে বসে বলে, বাবা, কি হয়েছে আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান করব। স্বাধীন আমতা আমতা করে বলে, আঙ্কেল আপনি অনেক বাজে। কেন বাবা, তোমার এমন মনে হলো আমি অনেক বাজে? কালকে আমি দেখেছি আপনি ছবিতে দেখানো গ্যাংস্টারদের সঙ্গে আছেন। স্বাধীনের এমন কথা শুনে অনাথ আশ্রমের মালিক ভ্যাবাচাকা খেয়ে যায়। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে, কি বলছো বাবা তুমি? কিছুই তো বুঝি না, বুঝিয়ে বলো একটু। আঙ্কেল কালকে আমি দেখেছি আপনি অনেক ছেলেদেরকে মেরেছেন আর গুলিও করেছেন। ছেলেটার এমন কথা শুনে অনাথ আশ্রমের মালিক চমকে ওঠে। তখন পুনরায় স্বাধীনকে বলে, তোমাদের রুমের দরজা লাগিয়ে দেয়নি, জানালা লাগিয়ে দেয়নি বাইরে থেকে? না আঙ্কেল, জানলা লাগিয়েছিল, জানলা খোলা যায়নি, কিন্তু দরজা খুলে আমি বাইরে আসি। ঘুম না ধরাতে আমার বাইরে এসে দেখি এমন অবস্থা, অনেক ভয় পাই আর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি পুনরায়। স্বাধীনের এমন কথা শুনে অনাথ আশ্রমের মালিক অনেক রাগ হতে লাগে। তখন স্বাধীনের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, দেখো বাবা, তুমি যতদিন ধরে এইখানে আসো কখনো কি কারো সঙ্গে আমার খারাপ ব্যবহার করতে দেখেছো? স্বাধীন মাথা দিয়ে না বোঝায়। তাহলে ভাবলে কি করে আমি এমন খারাপ কাজ করতে পারবো? আমি হলাম তোমরা যে ছবিটা দেখো সেই নায়ক। তখন স্বাধীন আমতা আমতা করে বলে, কিন্তু আঙ্কেল ছবিতে দেখানো নায়কগুলো তো কাউকে মারে না, কিন্তু আপনি মারেন, আপনি হারামি। নায়করা অনেক ভালো হয়, কিন্তু সময় হারামিদেরকে কিন্তু নায়করাই মারে। আমি হলাম সে নায়ক। স্বাধীন অনাথ আশ্রমের মালিকের কথা বুঝতে পারে। তখনই তার সঙ্গে হাসি খুশি ভাবে কথা বলতে লাগে। এভাবে পেরিয়ে যায় অনেক কয়টা বছর। স্বাধীনের বয়স যখন 15 বছর, তখন একদিন অনাথ আশ্রমে অনেকগুলো গ্যাংয়ের আক্রমণ হয়। স্বাধীন বুঝতে পারে না কি করবে। প্রত্যেকটা ছেলে অনেক ভীত হয়ে যায়। দরজা জানালা বাহির থেকে আটকানো, কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না। তাই স্বাধীন চুপি চুপি সিঁড়িতে ছাদে চলে আসে। সেখানে গিয়ে দেখে আগে থেকে অনেকগুলো লাশ ছাদে পড়ে আছে। অনাথ আশ্রমের মালিককে ঘিরে চারপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, বন্দুক তাক করে। মনে হয় নিমেষের মধ্যে লোকটাকে মেরে ফেলবে ওরা। তখন স্বাধীন বুঝতে পারে না কি করবে। সেখানে পড়ে থাকা একটা লোকের কাছ হাত, সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা ছেলেদেরকে স্বাধীন গুলি মারতে থাকে। অন্যদিকে অনাথ আশ্রমের মালিক বসে থেকে মৃত্যুর প্রহর গুনছিল। হঠাৎ কারো কোনো সারা শব্দ শুনতে না পেয়ে তাকিয়ে দেখে সবার মৃতদেহ মাটিতে পড়ে আছে। অন্যদিকে গুলিতে সাইলেন্সার লাগানো।
দাঁড়িয়ে থাকা ছেলেগুলো বুঝতে পায় না কোন দিকে গুলি করছে। অন্যদিকে অনাথ আশ্রমের মালিক চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হচ্ছে এখানে। তখনই স্বাধীন বন্দুক হাতে নিয়ে অন্য আরেকটি সিঁড়ি দিয়ে ছাদ থেকে নেমে অনাথ আশ্রমের মালিকের কাছে চলে যায়। অনাথ আশ্রমের মালিক স্বাধীনকে এমন অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তখনই অনাথ আশ্রমের মালিক স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বাবা, বাইরে এসেছো কেন? জলদি জলদি ভেতরে যাও, নইলে তোমার কোনো ক্ষতি হয়ে যাব। অনাথ আশ্রমের মালিকের এমন কথা শুনে স্বাধীন একটু মুচকি হাসি দেয়। স্বাধীন কেমন হাসছে দেখে আশ্রমের মালিক অবাক হয়ে যায়। কি হলো বাবা, হাসছো কেন এমন করে? আসলে আঙ্কেল, এই লোকেদেরকে আর কেউ মারেনি, আমি মেরেছি। আর ভয় পেও না, আর কেউ নেই। স্বাধীনের এমন কথা শুনে অনাথ আশ্রমের মালিক অবাক হয়ে যায়। বসা থেকে উঠে স্বাধীনের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলতে লাগে, জানি না বাবা, তুমি না থাকলে আমার কি যে হতো আজ। নিশ্চয়ই আজকে লাশের বন্যা বইতো এই যে অনাথ আশ্রমে। তুমি নিজেও জানো না কত বড় উপকার করলে এই অনাথ আশ্রমের। তারপর অনাথ আশ্রমের মালিক কাউকে ফোন করে। এই, তোরা কই আছিস? অনাথ আশ্রমে চলে আয়। এখানে আন্ডারওয়ার্ল্ডের ডন এনকে অ্যাটাক করছিল। তোরা না থাকায় আমার সব ছেলেপেলেগুলো মরে গেছে। এখন শুধু আমি বেঁচে আছি। জলদি জলদি আয়, লাশগুলো এখান থেকে সরাতে হবে সকাল হওয়ার আগেই। সকাল হয়ে গেলে কেউ দেখলে জানাজানি হলে আমাদের আবার অনেক ক্ষতি হয়ে যাবে। বস, আপনার কোনো ক্ষতি হয়নি তো? আবার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। আয় তোরা জলদি। আমার গ্যাংকে বাঁচিয়ে রাখার জন্য নতুন কাউকে পেয়ে গেছি। মানে বস, কি বলতে চাচ্ছেন বুঝিয়ে বলেন। তোরা অনাথ আশ্রমে চলে আয়, তারপর তোদেরকে বুঝিয়ে বলছি। কথাটা বলে ফোন রেখে দেয় অনাথ আশ্রমের মালিক। তারপর স্বাধীন আর অনাথ আশ্রমের মালিক ওয়াশরুমে গিয়ে গায়ে লেগে থাকা রক্তগুলো ধুতে লাগে। একটু পর বাহিরে অনেকগুলো গাড়ির শব্দ শুনতে পায়। তারপর স্বাধীন আর অনাথ আশ্রমের মালিক ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তার ছেলেপিলেগুলো এসেছে। গাড়ি থেকে নেমে দৌড়ে অনাথ আশ্রমের মালিকের কাছে এসে দেখে আর বলতে লাগে, বস, আপনি ঠিক আছেন তো? আপনার সঙ্গে কথা বলার পর জানতে পারলাম যে এনকে ছেলেপেলেদেরকে নিয়ে আপনাকে আক্রমণ করেছে। তাই আর এক মুহূর্ত ওয়েস্ট না করে সোজা এখানে চলে এসেছি। তখনই এই ছেলেটার চোখ যায় স্বাধীনের দিকে। বড় বড় চোখ করে স্বাধীনের দিকে তাকিয়ে অনাথ আশ্রমের মালিককে উদ্দেশ্য করে বলে, বস, এই ছোট্ট ছেলেটা এখানে কেন? তখনই অনাথ আশ্রমের মালিক হাসতে হাসতে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে, তোদেরকে বললাম না, আমার গ্যাংকে বাঁচিয়ে রাখার জন্য আমার গ্যাংয়ের নতুন গ্যাংস্টার পেয়ে গেছি, যে কিনা একাই পুরো গ্যাংকে খতম করে দিতে পারে। মানে কি বোঝাতে চাচ্ছেন? মানে হলো আজ থেকে এই গ্যাংয়ের নতুন মেম্বার বা তোদেরও বস স্বাধীন। অনাথ আশ্রমের মালিকের কথা শুনে ছেলেগুলো অবাক হয়ে তাকিয়ে আছে স্বাধীনের দিকে। উদ্বেগ কণ্ঠ নিয়ে ছেলেগুলো বলে ওঠে, বস, আপনি কি বলতেছেন? আপনি বুঝে বলছেন তো? হ্যাঁ, আমি সব বুঝেই বলছি। তোরা নিজেরাও জানিস না, আজ যদি এই ছেলেটা না থাকতো তাহলে আমার কি হতো। তারপর অনাথ আশ্রমের মালিক তার ছেলেগুলোকে স্বাধীনের বীরত্বের কথা বলতে লাগে এক এক করে। অনাথ আশ্রমের মালিকের কথা শুনে ছেলেগুলো স্বাধীনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না তারা। যেখানে কিনা এনকে গ্যাংয়ের এক একটা ছেলে অনেক পারদর্শী, শুটার, ক্লাস, ফাইটিং স্কিল বেস্ট কার্ড। আর আমাদের গ্যাংয়ে 10টা ছেলে এক সমান। এই ছোট্ট ছেলে তাদের অর্ধেক ছেলেকে শেষ করে দিয়েছে নিমেষেই। তারপর ছেলেগুলো এসে স্বাধীনকে কোলে তুলে নাচাতে লাগে। স্বাধীন তাদের সঙ্গে অনেক আনন্দ করতে লাগে। এভাবে পেরিয়ে যায় অনেক কয়টা দিন। ধীরে ধীরে স্বাধীন তাদের প্রত্যেকটা মিশনে তাদের সঙ্গে থেকে হাতে হাত লাগিয়ে কাজ করে ধীরে ধীরে এসএস গ্যাং বিশ্বের দরবারে নাম করে তোলে, যেখানে এসএস গ্যাং হয়ে ওঠে বাংলাদেশের টপ অন গ্যাং। এভাবে পেরিয়ে যায় অনেক কয়টা দিন। একদিন স্বাধীনকে ডাক দিয়ে অনাথ আশ্রমের মালিক বলতে লাগে, তোকে বলতেই ভুলে গেছি। ভেবেছিলাম তোকে বলবো, একটু সময় হোক, কিন্তু এখনই তোকে বলতে হবে। কারণটা না হয় কিছুদিন পরেই জানতে পারবি তুই। আমাদের এই অনাথ আশ্রমের অনেক বড় গ্যাংস্টারদের চোখ আছে, কারণ তারা চায় এই অনাথ আশ্রম থেকে ছেলে মেয়েগুলো তুলে নিয়ে তারা বিদেশে অনেক টাকায় বিক্রি করবে। তুই তো ভালো করে জানিস যে বিদেশে বাংলাদেশের ছেলে মেয়েদের অনেক চাহিদা। তোদেরকে বাঁচানোর জন্যই আমি গ্যাংস্টার হয়ে উঠি, নিজে এক অন্য সাম্রাজ্য তৈরি করি তোদেরকে প্রোটেক্ট করার জন্য।
তাই আমি চাচ্ছি যে আমি ব্যতীত তুই এই অনাথ আশ্রমকে প্রোটেক্ট করবি আর দেখাশোনা করবে। কথা দে আমাকে। একবার যখন এই অনাথ আশ্রম সম্পর্কে আমি সব কিছু জানতে পেরেছি, তাহলে নিশ্চিন্তায় থাকেন আপনি। আমার জীবন দিয়ে হলেও আমি এই অনাথ আশ্রম রক্ষা করব। কোনো ছেলেকে একটা কেউ এই অনাথ আশ্রম থেকে বের করে নিয়ে যেতে পারবে না। তারপর স্বাধীন আর অনাথ আশ্রমের মালিক অনেকক্ষণ ধরে কথা বলতে লাগে। এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। হঠাৎ আশ্রমে একটা অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্সের পিছু পিছু অনেকগুলো গাড়ি আসে, যথাক্রমে প্রবেশ করে। অ্যাম্বুলেন্সে পিছু পিছু অনেকগুলো গাড়ি অতি দ্রুত প্রবেশ করে। স্বাধীন দেখে কিছুটা অবাক হয়ে, কিন্তু নিজেকে সামলে নিয়ে অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে দেখে তাদের অনাথ আশ্রমের মালিক মারা গেছে। এমন দৃশ্য দেখে স্বাধীন কাঁদতে লাগে। স্বাধীনকে এসএস গ্যাংয়ের সবাই চেনে। এর জন্য একটা ছেলে এসে স্বাধীনের কাঁধে হাত রেখে বলতে লাগে, তুই আমার ছোট কিন্তু আমাদের বস। তোকে কি বলে সম্বোধন করবো জানি না, বাট তুই করে বললাম, কিছু মনে করিস না। মানুষ মানেই মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে, এটা নিশ্চয় জানিস। আর তুই অল্প বয়সে যে লাইনে এসেছিস তা অনেক ভয়ঙ্কর। আমরা এখন চাইলেও এই লাইন থেকে সরতে পারবো না, তুইও পারবি না। কারণ তোর নজর পড়ে গেছে হাজার হাজার গ্যাংস্টারদের চোখে। পুরো গ্যাংস্টারের জগতে লোকেরা জেনে গেছে যে সালমান খান ছোট্ট বয়সের এক ছেলে আন্ডারওয়ার্ল্ডে টপ গান এসএস গ্যাংকে কন্ট্রোল করছে। তুই যদি গ্যাং লাইন থেকে চলে যাস তাহলে আমাদের কি অবস্থা হবে নিজেও জানি না। তবে বাদ দে সকল কথা, তোর ইচ্ছা তুই যা করবি। কিন্তু বস মারা যাওয়ার সময় বারবার বলে গেছে তোকে এই এসএস গ্যাংয়ের নতুন লিডার হিসেবে দেখতে চাই। তখনই স্বাধীন কান্না করতে করতে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, কার এত বড় সাহস আঙ্কেলকে মেরেছে? আরে বিচলিত হচ্ছিস কেন? ভাইকে কেউ মারেনি, ভাই ক্যান্সারে আক্রান্ত হয়েছিল অনেকদিন ধরে। পরীক্ষা করে জানতে পারলাম ক্যান্সারের শেষ পর্যায়ে। এখন চাইলেও কোনোভাবেই বাঁচানো যাবে না। তাই ভাই যাওয়ার সময় তোকে গ্যাং সম্পর্কে সবকিছু খুলে বলে গেছে, যা কখনো আমাদেরকে খুলে বলেনি। তখনই স্বাধীন চোখ থেকে অশ্রু মুছে বলে, আমি ভাইকে কথা দিয়েছিলাম তিনি ব্যতীত এই গ্যাংটা আমি দেখাশোনা করব। সবাইকে বলে দাও এসএস গ্যাংয়ের নতুন লিডার এখন স্বাধীন। স্বাধীনের কথা শুনে ছেলেটা হাজার কষ্টের মাঝেও একটু মুচকি হাসে। তারপর অনাথ আশ্রমের মালিককে কবর দেওয়া হয়। স্বাধীন সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর সেখান থেকে পুনরায় অন্য আশ্রমে চলে আসে। ধীরে ধীরে 3টা পেরিয়ে রাত যখন নামে, তখন স্বাধীন তাদের গ্যাংয়ের প্রত্যেকটা ছেলেকে ফোন করে আর বলে, তোমরা সবাই শোনো, আজকে যেহেতু আঙ্কেল মারা গেছে, তাহলে নিশ্চয় বড় গ্যাংস্টাররা আজকে আক্রমণ করবে অনাথ আশ্রমে। তো যেভাবেই হোক তাদের থেকে আমাদের অনাথ আশ্রমটা রক্ষা করতে হবে। আচ্ছা তাহলে আজকে আমি আমার প্রত্যেকটা ছেলেপেলেকে নিয়ে অনাথ আশ্রমে আসছি। ফোনটা রেখে দিয়ে ছেলেগুলো তার প্রত্যেকটা গ্যাং স্টাফকে ফোন করে অনাথ আশ্রমে আসার জন্য। তারপর অনাথ আশ্রমে এসে যে যার মতো জায়গায় গিয়ে বসে পড়ে। কেউ ছাদে গান নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ উঠোনের মধ্যে মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে। এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। মধ্যরাতে অনাথ আশ্রমের মেন গেটের বাহির থেকে অনেকগুলো কুকুরের শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে নিশ্চয় কোনো ঝামেলা আছে। এদিকে না গিয়ে তারা যে যার জায়গায় বসে অপেক্ষা করতে লাগে তাদের আসার। একটু পর মেন গেট ভেঙে একটা গাড়ি অনাথ আশ্রমের ভিতরে প্রবেশ করে। তার পিছু পিছু আরো অনেক গাড়ি মেন গেটের ভিতরে প্রবেশ করে। অমনি স্বাধীন অকিটকি হাতে নিয়ে প্রত্যেককে উদ্দেশ্য করে বলে, এখন কেউ ফায়ার করবেন না। ওরা সবাই যখন যে যার গাড়ি থেকে নেমে আসবে, একত্র হয়ে আমাদের দিকে আক্রমণ করবে, তখন চারদিক থেকে তাদের উপর গুলি বর্ষণ করো। কথাটি বলে স্বাধীন পিছনে গিয়ে কাউকে বুঝতে না দিয়ে দরজাটা পুনরায় ঠিক করে বাহির থেকে শক্ত চেন দিয়ে আটকে যায়, যেন কোনোভাবে আর ভিতর থেকে কেউ বাহিরে যেতে না পারে। তারপর স্বাধীন দেওয়াল টপকে পুনরায় অনাথ আশ্রমের ভিতর ঢুকে পড়ে। অনেকক্ষণ সময় অতিক্রম হওয়ার পরও কেউ গাড়ি থেকে বের হচ্ছে না দেখে সবাই এভাবেই অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর এক এক করে সবাই গাড়ি থেকে বের হতে লাগে। অমনি স্বাধীন অকিটকি নিয়ে সবাইকে ফায়ার করার অনুমতি দেয়। অমনি সেখানে থাকা প্রত্যেকটা ছেলেপেলে মেশিন গান রিভলভার দিয়ে সেই ছেলেগুলোর দিকে গুলি করতে লাগে। অন্যদিকে ছেলেগুলো বুঝতে পারে না এখন কি করবে। তারা ভেবেছিল যে এসএস গ্যাংয়ের লিডার হয়তো মারা গেছে, তাহলে এই গ্যাং আর কেউ দেখাশোনা করছে না। অনায়াসেই এই অনাথ আশ্রম থেকে ছেলেগুলোকে কিডন্যাপ করে বাহিরে নিয়ে যাওয়া যাবে।
তারপর ছেলেগুলোকে বিদেশে বিক্রি করে অনেক টাকা পাবে তারা। কিন্তু তাদের ভাবনার ছেদ ঘটে। এমন দৃশ্য দেখে তাদের চিন্তা ভাবনার আগেই সবাই মাটিতে লুটিয়ে পড়তে লাগে। গুলি বর্ষণ হচ্ছে, যেন বুঝে উঠতে পারছে না কোন দিকে পালাবে তারা। দৌড়ে মেন গেটের দিকে যেতে লাগে তারা, কিন্তু বাইরে থেকে আগে থেকে স্বাধীন গেটটা লাগিয়ে দিয়েছে। তারপর এসএস গ্যাংয়ের সবাই গেটের দিকে গুলি করতে লাগে। নিমেষেই আশ্রমটা মৃত্যু পড়তে রঞ্জিত হয়ে যায়। তারপর স্বাধীন অকিটকি দিয়ে ফায়ার বন্ধ করতে বলেই সবাই গুলি করা বন্ধ করে দেয়। তারপর এক এক করে সবাই গাড়িগুলোর দিকে কানে এগোতে লাগে। গাড়িগুলোর ভিতরে গিয়ে দেখে কেউ আর জীবিত নেই, সবাই মারা গেছে। তারপর স্বাধীন মেন গেটের কাছে গিয়ে ছেলেগুলোর পাল চেক করে দেখে এরাও মারা গেছে। প্রায় 100 জনের মানুষের মৃতদেহ মাটিতে লুটিয়ে রয়েছে। তারপর স্বাধীন অনাথ আশ্রমের মেন গেটটা শিকল খুলতেই বাইরের দিকে তাকিয়ে দেখে একটা ট্রাক দাঁড় করানো। তারপর স্বাধীন ট্রাকের কাছে গিয়ে দেখে কেউ নেই, বোধহয় গুলি করার শব্দে পালিয়ে গেছে সবাই। তারপর স্বাধীন পুনরায় অনাথ আশ্রমের ভিতর চলে আসে। এরপর এক একটা ছেলেকে উদ্দেশ্য করে বলে, বাইরে গিয়ে দেখ, একটা ট্রাক দাঁড় করানো, ট্রাকটা ভেতরে নিয়ে আয়। তারপরে এই ছেলেগুলোকে লোড করে নদীতে ফেলে দিয়ে আয়। স্বাধীনের কথা অনুযায়ী এক একটা ছেলেকে ট্রাকে নিয়ে আসে। তারপর অনাথ আশ্রমে থাকা নিথর দেহগুলো ট্রাকে লোড করে নদীতে ফেলে দেওয়ার জন্য ধীরে ধীরে গ্যাংস্টার জগৎ রাজ করতে লাগে এসএস গ্যাং। এসএস গ্যাংয়ের নাম শুনলেই সবাই অবাক হয়ে যায়, ভয়ে কাঁপতে লাগে থরথর করে। সেই থেকে সবাই ভয় পেতে লাগে এসএস গ্যাংকে। এরপর থেকে কেউ আর অনাথ আশ্রমের দিকে কুদৃষ্টিতে তাকায়নি। ধীরে ধীরে স্বাধীনের বয়স হয়ে যায় 18+। নিয়ম অনুযায়ী অনাথ আশ্রম থেকে বের করে দেয় স্বাধীনকে। তারপর থেকেই পরিচয় হয় সজীবের সঙ্গে। বর্তমান। ও আচ্ছা, তাহলে এই তোর ভয়ঙ্কর রূপ। অনেক শুনেছি রে এসএস গ্যাং সম্পর্কে, কিন্তু কখনো ভাবিও নেই যে আমি কিনা এসএস গ্যাং এর লিডার স্বাধীনের সঙ্গে থাকে। বস, আপনাকে অনেক গালাগালি করেছি বস, প্লিজ আমাকে মাফ করে দিন। সজীবের এমন কথা শুনে স্বাধীন হাসতে লাগে। সবাই হাসি থামিয়ে পুনরায় সজীব বলে, আচ্ছা বুঝতে পারলাম তোর গ্যাংস্টার হওয়ার গল্প, কিন্তু তুই যে বললি যে ইন্ডাস্ট্রির মালিক এখনো তুই আছিস। জানতে চাস কিভাবে আমি জানলাম শেখ ইন্ডাস্ট্রির মালিক এখনও আমি আছি? আমি কাজ থেকে একদিন ফেরার সময় অনেকগুলো ছেলে আমাকে কিডন্যাপ করে, তারপরে কিডন্যাপ করে সিরাজগঞ্জ নিয়ে যায় আটকে রাখার জন্য। কিন্তু তারা তো আর জানে না কাকে কিডন্যাপ করেছে। তারপর তাদেরকে মেরে সেখান থেকে আমি পালিয়ে আসি। তারপর আমার ছেলেপেলেদেরকে ইনফর্ম করলে তারা খোঁজ নিতে লাগে কি জন্য আমাকে ওরা কিডন্যাপ করলো। আমি তো অনেক ভীত হয়ে যাই, না জানি ওরা আমার এত বছরের ভয়ঙ্কর রূপ বুঝতে পারা নাকি এই চিন্তায় ছিলাম। আমার ছেলেপেলেদেরকে লাগিয়েও বুঝতে পারি না। হঠাৎ একদিন জানতে পারি একটা উকিল প্রতিনিয়ত যাওয়া আসা করছে অনাথ আশ্রমে। তারপর তার খোঁজ নিয়ে দেখা যায় যে আমাকে খুঁজছে, কারণ আমার বাবা আগে থেকে জানতো তার এই বিশাল সয় সম্পত্তির দিকে অন্য কারোর নজর আছে। তার কারণেই সে আগে থেকে সম্পত্তি আমাকে লিখে দিয়ে যায়। যখন আমার বয়স হবে 22 বছর, আমার জীবনের আশঙ্কা থাকায় বাবা দলিলে এই লিখে দিয়ে যায় যে যদি আমি না বাঁচি কিংবা মারা যাই, তাহলে এইসব সয় সম্পত্তি সবগুলো বাংলাদেশ সরকারের আন্ডারে চলে যাবে। তাই যেভাবেই হোক ওরা আমাকে জীবিত চাচ্ছে, আর একটা সহি নেওয়া হলেই ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু ওরা তো জানে না আমি কে। জানলে কখনো হয়তো আমার দিকে ফিরেও তাকাতো না। কথাটা বলে স্বাধীন হা হা করে হাসতে লাগে। অন্যদিকে সজীব আর ঈশিতা স্বাধীনের দিকে হা করে তাকিয়ে আছে। বিশ্বাস করতে পারছে না স্বাধীনের বলা কথাগুলো শুনে, যে শেখ ইন্ডাস্ট্রি বাংলাদেশের টপ অন ইন্ডাস্ট্রি সেটাই কিনা স্বাধীনের। তারপর স্বাধীন, সজীব আর ঈশিতা আরও অনেক কথা বলতে লাগে। এভাবেই দুপুর পেরিয়ে কোথা দিয়ে যে বিকাল হয়ে যায় সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। তখনই স্বাধীন ঈশিতা আর সজীবকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, আমার ভয়ঙ্কর রূপ আর আমার জীবন সম্পর্কে তো তোদেরকে বললাম, এখন তোরা তোদের সম্পর্কে বলবি কি চলছে এগুলো। স্বাধীনের এমন কথা শুনে ঈশিতা আর সজীব বিষম খেয়ে যায়। কাশতে লাগে তার দুজন। তারপর স্বাধীন তার ব্যাগ থেকে পানির বোতল বের করে সজীব আর ঈশিতার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নে পানি খা, কিন্তু সত্যিটা বলতে হবে। তারপর পানি খাওয়া শেষ হলে সজীব স্বাধীনকে বলে, তোর কথার আগা মাথা কিছুই বুঝলাম না। আমাদের সম্পর্ক মানে?
তুই হয়তো ভুলে গেছিস আমি এসএস গ্যাংয়ের লিডার। আমি মানুষ দেখলেই বলে দিতে পারি। এখন নিজের মুখে স্বীকার করবি না আমি বলবো? থাম ভাই থাম, আর কিছু লুকাতে চাই না তোর কাছ থেকে। তোর এই ভয়ঙ্কর রূপ দেখে আমি নিঃসন্দেহে বুঝতে পারছি তুই আমাদের সম্পর্কে সবকিছু জেনে গেছিস। হ্যাঁ, আমি আর সজীব একে অপরকে ভালোবাসি অনেক বছর ধরে, কিন্তু কেউ কাউকে বলিনি। রিসেন্টলি কয়েক মাস আগে আমি সজীবকে বলি, সজীব আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নেয়। তোকেও বলতাম আর কয়েকটা দিন পার হলে। তখন স্বাধীন চিন্তিত কণ্ঠে ঈশিতাকে উদ্দেশ্য করে বলে। আচ্ছা আঙ্কেল আন্টি কি তোদের রিলেশনটা মেনে নেবে? তখনই ঈশিতা হাসতে হাসতে বলে, আরে কি বলছিস তুই, মেনে নেবে না মানে? এমনিতেই মা বাবার তোদের দুজনকে অনেক ভালোবাসে, নিজের ছেলেদের মতো ভালোবাসে। আর মা বাবাকে বলে কখনোই তারা দ্বিমত করবে না আমার উপর দিয়ে, সেটা তো তুই ভালো করে জানিস। এভাবে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়, হাসি আনন্দ ফুর্তি করতে করতে। তারপর কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগে তারা। একটু পর রেস্টুরেন্টে চলে যায় তারা। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাওয়া, স্বাধীন আর সজীব দুজনেই পড়তে বসে। তখনই স্বাধীনের ফোনে কেউ একজন ফোন করে। ফোনটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগে, ভাই সরি এই সময় আপনাকে ফোন করার জন্য, কিন্তু একটা আনন্দের বিষয় আছে যা আপনাকে না বললেই নয়। এত হেয়ালিপনা না করে কি বলবি বল। ভাই আমরা জানতে পেরেছি ইমরান খান আমেরিকা থেকে বাংলাদেশে আসছে আজকে রাতে ফ্লাইটে। স্বাধীন মারুফের কথা শুনে অনেকটাই খুশি হয়। ইমরান খান এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর কোথায় যাচ্ছে কি করছে সব ইনফরমেশন আমি জানতে চাই। যেভাবেই পারিস তোরা ইনফরমেশনগুলো কালেক্ট করে আমাকে দিবি। আচ্ছা ভাই। কথাটি বলে স্বাধীন ফোন রেখে দেয়। ফোনটা রেখে দিয়ে স্বাধীন ডেভিল মার্কা একটা হাসি দেয়। স্বাধীনকে এমন ভাবে হাসতে দেখে সজীব বলে, কিরে কি হয়েছে হাসছিস যেমন ভাবে? আরে বলিস না, ইমরান খান বাংলাদেশে আসছে আমাকে মারার জন্য। কথাটা বলে স্বাধীন আর সজীব দুজনে মিলেই হাসতে লাগে। সজীব ভালো করে বুঝতে পেরেছে যে স্বাধীন কোন পর্যায়ে গ্যাংস্টার, তাকে মারা অসম্ভব। তারপর সজীব আর স্বাধীন দুজনে মনোযোগ দেয় পড়ার দিকে। এভাবেই পেরিয়ে যায় অনেকটা সময়। হঠাৎ দরজায় এসে কেউ কড়া নাড়তে লাগে। তারপর সজীব বসা থেকে উঠে দাঁড়ায়, দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখে ঈশিতা দাঁড়িয়ে আছে। তখনই ঈশিতা স্বাধীন আর সজীবকে বলে, মা বাবা তোদেরকে ডাকছে খাবার খেয়ে আসার জন্য। কথাটা বলে ঈশিতা হনহন করে চলে যায়। অন্যদিকে স্বাধীন আর সজীব ঈশিতার পিছু পিছু তাদের বাসায় আসতে লাগে। তারপর খাবার রুমে গিয়ে সবাই খাবার টেবিলে বসে পড়ে। ঈশিতার বাবার সঙ্গে স্বাধীন সজীব অনেক কথা বলতে লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে পুনরায় তারা দুজনেই তাদের রুমে চলে আসে। তারপর স্বাধীন সজীবকে তার অতীতের বিষয়ে জানতে চাইলে সজীব বলে, আমি আমার অতীত সম্পর্কে কিছুই জানি না। জ্ঞান হওয়ার পর থেকেই আমি অনাথ আশ্রমে দেখেছি নিজেকে। সজীবের কথা শুনে স্বাধীন বাকরুদ্ধ হয়ে যায়, কারণ স্বাধীন একটু হলো বাবা মার আদর পেয়েছে, কিন্তু অন্যদিকে সজীব কিছুই পায়নি। স্বাধীন এও বুঝতে পারছে সজীব অনেকদিন ধরে অনাথ আশ্রমের থেকে বড় হয়েছে। তারপর স্বাধীন আর সজীব দুজনে আরো অনেক কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে স্বাধীনের ফোন আসায়। বালিশের নিচ থেকে ফোনটি বের করে দেখে ফারুক ফোন করেছে। তারপর ফোন রিসিভ করে কানে কাছে ধরতেই ওপাশ থেকে মারুফ বলে ওঠে, ভাই ইমরান খান বাংলাদেশে চলে এসেছে, আর বাংলাদেশে এসে ইমরান খান মাস্টার প্ল্যান তৈরি করছে। ওদের গ্যাংয়ে আমার একটা ছেলে আছে, ওর কাছ থেকে খবর পেলাম ওরা নাকি আন্ডারওয়ার্ল্ডের সব ডনকে একত্র করছে আপনাকে মারার জন্য। মারুফের কথা শুনে ফোনের ওই পাশ থেকে স্বাধীন হাসতে লাগে। স্বাধীনকে এমন ভাবে হাসতে দেখে মারুফ পুনরায় বলে, বস হাসছেন কেন? সব আন্ডারওয়ার্ল্ডের ডনরা যদি আমাদের উপর একত্র হয়ে আক্রমণ করে তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? তোরা এখনো আমার ভয়ঙ্কর রূপ দেখিসনি। ভয়ঙ্কর রূপ দেখলে কখনোই এ কথা বলতি না। ওরা আন্ডারওয়ার্ল্ডের সব ডন কেন, পৃথিবীর সব ডন একত্র হলেও আমার সঙ্গে পারবে না। স্বাধীনের এমন আহামরি কথা শুনে মারুফ অবাক হয়ে যায়। পুনরায় স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বস আপনার কনফিডেন্স দেখে তো আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। শোন, আমি এসএস গ্যাংয়ের নামক একটা আর্মি রেডি করেছি। প্রত্যেক জনের শ্যুট স্পেশালি সেকেন্ডের মধ্যেই গুলি করে শত শত মানুষকে মেরে ফেলতে পারে। সেটা না হয় নিশ্চয় দেখতে পারবি তোরা। তা বাদ দে সেসব কথা। তা তুই কি জানতে পেরেছিস ওরা কবে আমার উপর আক্রমণ করবে? তাহলে জানতে পেরিনি, শুনলাম আগামীকালই নাকি এইসব আন্ডারওয়ার্ল্ডের ডনরা ঢাকা একত্র হবে ইমরান খানের গোডাউন করে।
আমি তো এই দিনটারই অপেক্ষায় ছিলাম। তা ভালোই হলো, আগামীকালকে হবে ওদের শেষ দিন। কথাটা বলে স্বাধীন মারুফের সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। সজীবের দিকে তাকিয়ে দেখে ও ঘুমাচ্ছে। ফোন রেখে বিছানায় গা এলিয়ে দিতেই ফজরের আজান হয়। স্বাধীন শুয়ে না থেকে সজীবকে ডাক দিয়ে দুজনে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়। তারপর তারা দুজনে নামাজ পড়ে কিছু দূর হাঁটাহাঁটি করে পুনরায় বাসায় চলে আসে। এভাবে পেরিয়ে যায় দিনটা। রাতের বেলা স্বাধীন ফোন নিয়ে ছাদে চলে যায়। ছাদের এক কোণে গিয়ে একটা নম্বরে ফোন করে স্বাধীন। ভাই কেমন আছেন আপনি? এতদিন পর আমাদেরকে ফোন করলেন যে? আসলে তোদের খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করলাম। ভাই আল্লাহর অশেষ কৃপায় আর আপনার অনেক কৃপায় ভালো আছি। তা তোদের ট্রেনিং কেমন হচ্ছে? ভাই তার বলতে প্রত্যেকটা ছেলেকে এমন ট্রেনিং দিচ্ছি যে ওরা এক একজনই 10-20 জনকে নিমেষেই ঘায়েল করে ফেলে। ভালো, আগামীকালকে সবাইকে আমার লাগবে। সময় মতো তোর নাম্বারে অ্যাড্রেসটা টেক্সট করে দেব, তখন তুই চলে যাস। তোর দলবল নিয়ে মনে থাকে যেন। ঠিক আছে ভাইয়া, মনে থাকবে। কথাটি বলে স্বাধীন ফোন কেটে দেয়। পুনরায় রুমের ভিতর এসে শুয়ে পড়ে। এভাবেই পেরিয়ে যায় রাতটা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সজীব, ঈশিতা, স্বাধীন তিনজনই যায় কলেজে। এভাবে পেরিয়ে যায় সেই দিনটা। রাতের বেলা স্বাধীন সজীব দুজনে পড়ছিল। তখনই স্বাধীনের ফোনের দিকে তাকিয়ে দেখে রাত 8টা বেজে গেছে। এরপর সজীবকে সব কথা খুলে বলে স্বাধীন বেরিয়ে পড়ে বাসা থেকে। স্বাধীন বাড়ি থেকে বের হতে দেখে রাস্তার সামনে একটা মাইক্রো দাঁড়িয়ে। তারপর স্বাধীনকে নিয়ে মাইক্রো চলে যায়। তখনই স্বাধীন তার প্যান্টের পকেট থেকে ফোন বের করে মুস্তাফিজুরকে কোথায় যাবে সে লোকেশন পাঠিয়ে দেয়। গাড়ি চলছিল তার আপন গতিতে। একটু পর গাড়িকে ব্রেক করে একটা পরিত্যক্ত বাড়ির সামনে। স্বাধীন গাড়ি থেকে নেমে গুটি গুটি পায়ে সে পরিত্যক্ত বাড়ির দিকে যেতে থাকে। কিছু দূর এগিয়ে যেতেই দেখে অনেকগুলো মাইক্রো দাঁড় করানো, প্রায় 30 থেকে 40টা হবে। স্বাধীন বুঝতে পারে ইমরান খানের কথা মতো বাংলাদেশের সব আন্ডারওয়ার্ল্ডের ডনরা একত্র হয়েছে তাকে মারার জন্য। সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে স্বাধীন গোডাউন ঘরে দরজা দিয়ে গোডাউন ঘরে প্রবেশ করে। অন্যদিকে ইমরান খান আর সব আন্ডারওয়ার্ল্ডের ডনেরা কথা বলছিল কিভাবে স্বাধীনকে মারা যায়। তখনই স্বাধীন দরজা দিয়ে সেখানে প্রবেশ করে। ইমরান খানের সেই দিকে নজর যেতেই স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কে তুই? তোকে তো ঠিক চিনলাম না। স্বাধীন হাসতে হাসতে ইমরান খানের কাছে আসতে লাগে আর বলতে লাগে, কিরে, তুই চিনতে পারিসনি আমাকে? তা চিনবে কেমন করে? সেই ছোট্টবেলায় দেখেছিস। কে তুই আর কি বলছিস এগুলো? যাকে মারার জন্য বাংলাদেশের সব আন্ডারওয়ার্ল্ডের গ্যাংকে একত্র করেছিস, তাকে চিনিস না? মানে তুই স্বাধীন? স্বাধীন হাসতে হাসতেই, আমি স্বাধীন। যাক, ভালোই হলো, তোকে আর খুঁজতে হলো না আমাদেরকে। অনেক তো নাম শুনেছি, কিন্তু তুই যে এত বোকা তা জানতাম না। একা একা এখানে এসেছিস, সঙ্গে করে একটা ছেলেদেরকেও নিয়ে আসিসনি। তোদের মতো চুনোপুটিদের মারার জন্য আমি একাই যথেষ্ট। স্বাধীনের কথা শেষ হতেই স্বাধীনের দিকে ধেয়ে আসে একটা ছেলে স্বাধীনকে মারার জন্য। স্বাধীনের কাছে আসতেই স্বাধীন ছেলেটির মাথায় একটা ঘুষি মারে। ছেলেটি ছিটকে গিয়ে খানিকটা দূরে গিয়ে পড়ে। ছেলেটা দেখা দেখি অনেকগুলো ছেলে আসে স্বাধীনকে মারার জন্য। স্বাধীন ওই ছেলেগুলোকে কচু কাটার মতো মারতে লাগে। স্বাধীন এতগুলো ছেলেকে মারার পর গোডাউন ঘরে তাও নিম্নপক্ষে 100 জনের উপরে মানুষ আছে। তখনই অনেকগুলো ছেলে গোডাউন ঘরের উপর থেকে স্বাধীনের দিকে বন্দুক তাক করে ধরে থাকে। তখনই ইমরান খান পুনরায় স্বাধীনকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলে, আমার ভুল হয়ে গেছিল জানিস। তোর বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যদি তখনই তোকে মেরে ফেলতাম, তাহলে আজ এত কিছু হতো না। সেসব কথাও বাদ দিলাম, তোকে মেরে ময়লার ডাস্টবিনে ফেলে আসাটাই ভুল ছিল। আমার যদি নদীতে ভাসিয়ে দিতাম তাহলে আর তো বাঁচতি না, আর আমার এত এত ক্ষতিও করতে পারত না। ইমরান খান কথাগুলো বলে তার প্রত্যেকটা ছেলেকে যেই বলবে তাদেরকে ফায়ার করার জন্য। ইমরান খান ছেলেদের দিকে তাকিয়ে দেখে ছেলেগুলো সেখানে মাটিতে পড়ে আছে। ইমরান খান বুঝতে পারে না এই অল্প সময়ের মধ্যেই কি হলো এখানে। তারপর সেখানে থাকা আর অনেক ছেলেপেলেদের উপর গুলির বর্ষণ হতে লাগে। কেউ বুঝতে পারে না কোথা থেকে গুলি এসে লাগছে তাদের গায়ে। নিমিষে যেন হাসি উজ্জ্বল গোডাউনটা মৃত্যুপুরী হয়ে যায়। ইমরান খানের সঙ্গে দেখা করতে আসা সবাই যেন লাশে পরিণত হয়ে গোডাউন ঘরের মেঝেতে শুয়ে রয়েছে। ইমরান খান নিমিষেই এর মধ্যে এমন দৃশ্য দেখে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না, আর আনমনেই ভাবছে
স্বাধীনের এমন ভয়ঙ্কর রূপ দেখেই হয়তো আন্ডারওয়ার্ল্ডের বড় বড় ডনরা ওকে দেখে ভয় পায়, কিন্তু আমি কি জন্য যে ওর সঙ্গে পাঙ্গা নিতে গেলাম? কতগুলো আনমনেই ভাবছিল ইমরান খান। স্বাধীন ইমরান খানের সামনে এসে তুড়ি বাজাতেই ইমরান খানের ধ্যান ভাঙে। আমতা আমতা করতে করতে স্বাধীনের পায়ে লুটিয়ে পড়ে ইমরান খান। বাবা, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি তোমার সম্বন্ধে জেনেও ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ইমরান খানের এমন কথা শুনে স্বাধীন হা হা করে হাসতে লাগে। স্বাধীন নিমিষে নিজের হাসি থামিয়ে দিয়ে অশ্রুমাখা কণ্ঠ নিয়ে ইমরান খানকে বলে, তোকে মাফ করে দিতাম যদি না জানতে পারতাম তুই আমার মা বাবার খুনি। আমার মা বাবার খুনিকে আমার চোখের সামনে দেখতে পেয়েও আমি কিভাবে ছেড়ে দেই বল? কথাটা বলছিল তখনই গোডাউন ঘরের ভিতরে এক এক করে স্বাধীনের আর্মি গ্যাং প্রবেশ করে। প্রত্যেকের হাতে বড় বড় রাইফেল, সাইলেন্সার লাগানো। প্রত্যেক ছেলেদেরকে দেখে এমন মনে হচ্ছে ওরা যেন এক একজন বড় বড় আর্মি কমান্ডার। তারপর স্বাধীনের কাছে এসে একটা ছেলে বলে, ভাই আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে, আপনার কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যাই হয়নি। এখন এই গোডাউন ঘরটা পরিষ্কার কর, অপবিত্র রক্ত দিয়ে রঞ্জিত হয়ে আছে। তারপর সবাইকে একত্র করে এই গোডাউন ঘরটা পরিয়ে দে। কথাটি বলা শেষ করে স্বাধীন ইমরান খানের দিকে এক পলকে ইমরান খানের মাথা বরাবর একটা গুলি করে দেয়। গুলি করার শেষে মাটিতে পড়ে থাকা ইমরান খানের লাশের দিকে তাকিয়ে বলে, তোকে অনেক যন্ত্রণা দিয়ে মারতাম, কিন্তু তা করলাম না। আমি জানি মরার থেকে যন্ত্রণা কতটা কষ্টদায়ক। তারপর স্বাধীন গোডাউন ঘর থেকে বেরিয়ে আসে। তারপর এপাশ ওপাশ তাকিয়ে দেখে একটা টিউব কল। তারপর স্বাধীন টিউব কলের কাছে গিয়ে হাতে মুখে রক্ত লাগায়, রক্তগুলো পরিষ্কার করতে লাগে। অন্যদিকে স্বাধীনের এসএস আর্মি ছেলেপিলেগুলো ইমরান খানের সঙ্গে দেখা করতে আসা আন্ডারওয়ার্ল্ডের ডনগুলোকে একত্র করে বেঁধে গোডাউন ঘরে আগুন লাগিয়ে দেয়। স্বাধীন সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গোডাউন ঘর পড়তে দেখে। তারপর সেইখানে আর না দাঁড়িয়ে থেকে স্বাধীন বাসায় চলে আসে। অন্যদিকে তার ছেলেপেলেরাও বাসায় চলে যায় যে যার মতো। তারপর স্বাধীন বাসে এসে দারোয়ানকে ডাক দিতেই দারোয়ান এসে দরজা খুলে দেয়। তারপর স্বাধীন সোজা তার রুমের দরজায় কলিং বেল দিতেই সজীব এসে দরজা খুলে দেয়। সজীবের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের যেন এক নতুন দিনের আবির্ভাব হয়, কারণ আজকে স্বাধীনের 22 বছর পূর্ণ হলো। তখনই স্বাধীনের ফোনে একটা ফোন আসে। মোবাইলটা টেবিলের উপর থেকে তুলে দেখে উকিল ফোন করেছে। বাবা, তুমি কই আছো? আঙ্কেল, এখন আমি আমার বাসায় আছি। তোমার তো আজ 22 বছর বয়স পূর্ণ হলো। তোমার বাবার কথা মতো এতদিন আমি কাউকে জানাতে দেইনি তুমি শেখ ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু আজ তো সবাইকে জানাতে হবে। তারপর উকিল স্বাধীনকে বলে কি করতে হবে। তারপর স্বাধীন উকিলের কথা অনুযায়ী কাজ করতে লাগে। তারপর কোর্ট থেকে তার কাগজপত্রগুলো তুলে সোজা তার অফিসে চলে আসে, সঙ্গে উকিলকে নিয়ে। তারপর অফিসে এসে দেখে সবাই মনোযোগ দিয়ে কাজ করছে। তখন স্বাধীন অফিসের ভিতর ঢুকে অফিসে ম্যানেজারকে ডাকতে লাগে। ম্যানেজার স্বাধীনের কাছে আসতেই স্বাধীন ম্যানেজারকে উদ্দেশ্য করে বলেন, আপনার কোম্পানির প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে সহকারী কর্মচারী পর্যন্ত সবাইকে একত্র করেন। কে আপনি, আর আপনার কথা মতো আমি কাজ করব কেন? তারপর স্বাধীন তার হাতে থাকা কিছু পেপার ম্যানেজারের দিকে এগিয়ে দেয়। মা মানে আপনি স্বাধীন? স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর ম্যানেজার গিয়ে প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে সহকর্মী কর্মচারীদেরকে সবাইকে হলের মধ্যে একত্র করে। তখন প্রত্যেকটা কর্মচারী নিজেদের মধ্যে কানাঘোষা করতে লাগে, কেন আমাদেরকে এখানে ডাকা হলো। তারপর ম্যানেজার উকিল তাদের সামনে এসে দাঁড়ায়। তখন ম্যানেজার প্রত্যেককে উদ্দেশ্য করে বলে, আপনার আজকের বিষয়টা জানলে সবাই অবাক হবে। আসলে আমাদের এই কোম্পানিটা আগে যে মালিক ছিল শেখ হাসমত, তার ছেলে এই কোম্পানির নতুন মালিক অর্থাৎ চেয়ারম্যানের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। ইনি হলেন মিস্টার স্বাধীন। স্বাধীনের দিকে হাত বাড়িয়ে বলতে লাগে কথাগুলো ম্যানেজার। তারপর স্বাধীন দাঁড়িয়ে সকলকে উদ্দেশ্য করে বলে, আপনারা হয়তো আমাকে চিনবেন না। এই অফিসে যারা যারা 20 বছর ধরে কাজ করে তারা আমাকে চিনবে। আমি সেই ছোট্ট স্বাধীন। তারপর স্বাধীন সকলকে উদ্দেশ্য করে স্বাধীনের ভয়ঙ্কর অতীতের কথা বলতে লাগে। কিভাবে অনাথ আশ্রম থেকে বড় হলো, কিভাবে উকিল তাকে খুঁজে পেল, কিন্তু গ্যাংস্টার হওয়ার কথাগুলো কাউকে বলে না।
স্বাধীনের কথা শুনে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। একটা ছেলে কিভাবে এত কষ্ট করে বড় হতে পারে। তারপর স্বাধীন এই পুরো শেখ ইন্ডাস্ট্রির মালিক হয়ে যায়। এইভাবেই পেরিয়ে যায় অনেক কয়টা মাস। স্বাধীন ব্যস্ত হয়ে পড়ে তার কোম্পানি নিয়ে। অন্যদিকে সজীবকে স্বাধীন তার কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি দেয়। অন্যদিকে ঈশিতা তার বাবাকে সজীব আর তার সম্পর্কে বলাতে ঈশিতার বাবা সম্পর্ক মেনে নিয়ে দুজনকে বিয়ে দিয়ে দেয়। এভাবেই চলে যায় অনেক কয়টা মাস। হঠাৎ একদিন দেখ পপি কে আসলো, দরজাটা খুলে দে। পপি গিয়ে দরজা খুলে দিয়ে দেখে স্বাধীন দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুখে হাসি নিয়ে। তারপর স্বাধীন বাসার ভিতরে প্রবেশ করে হাতে করে অনেকগুলো মিষ্টি নিয়ে। অন্যদিকে পপির বাবা স্বাধীনকে দেখতে পেয়ে বসা থেকে উঠে এসে জড়িয়ে ধরে। আরে বাবা, তুমি আজ এতদিন পরে হঠাৎ কি মনে করে আসলে? তারপর স্বাধীন সোফায় বসে পপির বাবাকে উদ্দেশ্য করে বলে, আসলে আঙ্কেল কিভাবে যে বলবো, আমার মা বাবা ইভেন আমার কোনো আত্মীয় নেই যে তাদেরকে দিয়ে আপনার কাছে প্রস্তাবটা পাঠাবো। তাই এখন নিজের বিয়ের কথা নিজেকেই বলতে হবে। কি বলতে চাচ্ছ বাবা? তুমি বলো নির্দ্বিধায়, সমস্যা নেই। আসলে আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। স্বাধীনের এমন কথা শুনে উকিল মুচকি হাসি দেয়। অন্যদিকে পপি দাঁড়িয়ে থেকে স্বাধীনের সব কথোপকথন শুনছিল। তখনই পপির বাবা পপিকে ডাক দিতেই পপি তার বাবার কাছে চলে আসে। তখনই বাবা পপিকে বলে, মা তুই কি বলিস? স্বাধীনের সব কথা তো শুনলেই। পপি মুচকি হাসি দিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলে, তোমরা এখন যা ভালো বোঝো তাই করো, আমার কোনো আপত্তি নেই। তাহলে তো হয়েই গেল। তারপরে স্বাধীন আর পপি দুজনের ঘরোয়াভাবে বিয়ে দিয়ে দেওয়া হয়। বাসর ঘরের সামনে স্বাধীন ভীত হয়ে দাঁড়িয়েছিল। অমনি সজীব আর ঈশিতা তার কাছে এসে বলে, কিরে এমন ভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যা, আর শোন বিড়ালটা ভালোভাবে মারিস। কথাটা বলে স্বাধীনকে ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে সজীব আর ঈশিতা চলে যায়। স্বাধীন ঘরের ভিতরে ঢুকতেই পপি খাট থেকে নেমে স্বাধীনের পায়ে এসে সালাম করতে লাগে। স্বাধীন পপিকে তুলে খাটে নিয়ে বসিয়ে দেয়। আসলে কিভাবে বলবো, তোমার বাসায় তোমাকে প্রথম দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগে। আপনি তো আমার বাসায় গিয়ে আমাকে দেখেছেন, আর আমি আপনাকে প্রায় 2 বছর ধরে পছন্দ করে আসছি। মানে? আসলে আপনি যে কলেজে পড়াশোনা করেছেন, আমি ওই একই কলেজে পড়াশোনা করি। বোরখা পরে কলেজে যাওয়া আসা করায় আপনি আমাকে তেমন একটা দেখেননি বা চেনেননি। তাহলে ওয়ান সাইড লাভ না, টু সাইড লাভ? কথাটা বলে স্বাধীন হাসতে হাসতে পপিকে নিয়ে ভালোবাসার এক অতল সমুদ্রে ডুব দেয়। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে আপনাদের কাছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।